আসসালামু আলাইকুম। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আয়োজিত ২১৯তম ফেসবুক লাইভের হোমিও স্বাস্থ্য কথনের ২৫তম পর্বে। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আজকে প্রোগ্রামে যারা জয়েন করছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেননা আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি অনেক প্রাণচাঞ্চল এবং উপভোগ্য হয়ে ওঠে। তাই আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ এবং বেসিক্যালি বিওএইচএফ এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক অভিনন্দন। আমরা প্রতিটি পর্বেই চেষ্টা করি ভালো ভালো কোনো আলোচক এনে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। গত পর্বে আমি এনেছিলাম বাংলাদেশের স্বনামধন্য একজন ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যারকে, এবং উনি কিন্তু খুব চমৎকারভাবে শিশুদের নিয়ে বেশ কিছু টপিক আমাদের মাঝে তুলে ধরেন। আশা করি আপনারা এটা শুনে উপকৃত হয়েছেন। আজকে অনুষ্ঠানেও কিন্তু এর ব্যতিক্রমী হবে না। অলরেডি আমাদের ফেসবুক পোস্ট দেখে জেনে নিয়েছেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, ক্যান্সার। ক্যান্সার খুব মরণঘাতী একটি রোগ। একটি পরিবারে যখন একজন সদস্য ক্যান্সার আক্রান্ত হয়, তখন কিন্তু আমি মনে করি শুধুমাত্র সেই পরিবারের সেই সদস্যই নয়, পরিবারের প্রত্যেকটি মানুষকে এই ক্যান্সারের কষ্টগুলো ভোগ করতে হয়। কারো শারীরিক, কারো আর্থিক, কারো মানসিক, এবং কেউ বা সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রত্যেকটি ক্যান্সারের রোগীকে ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ডাক্তারের দরজায় ঘুরতে হয়, দিতে হয় তাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি সহ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট। এবং এতে করে যে ব্যয়বহুল চিকিৎসাটা তারা নেন, তাতে কিন্তু একটা পরিবার একসময় নিঃস্ব হয়ে যায়। কিন্তু সব থেকে সুসংবাদের বিষয় হলো এই ক্যান্সারের ট্রিটমেন্টও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে আছে। এবং ক্যান্সারের যে ম্যানেজমেন্টটা সেটা কিন্তু প্রতিনিয়তই আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু দিয়ে আসছি একজন ক্যান্সারের রোগীর বেলায়। তা আমি আজকে প্রোগ্রামে সবাইকে একটি জিনিসই শুধু বলবো যে প্লিজ আপনারা আমাদের আজকের এই প্রোগ্রামটি শেয়ার করে দেন। কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ক্যান্সারের রোগী আছে তারা অন্তত আজকের এই প্রোগ্রামটি দেখে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। জি, গত পর্বে আমরা ক্যান্সার নিয়ে যে পর্বটি করেছিলাম সেটি হয়েছিল এভলিউশন ক্যান্সার অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বাই স্টমাক ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের মূল্যায়ন এবং হোমিওপ্যাথিতে পাকস্থলীর ক্যান্সারটি কিভাবে চিকিৎসা করা হয় এর উপরে ভিত্তি করে আমাদের আলোচনা এসেছিলেন বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত ডাক্তার ডক্টর রাশিদুল হক স্যার। আজকেও কিন্তু আমরা ওনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত করব, এবং আমাদের আজকের সাবজেক্টটি হচ্ছে ক্যান্সার সেল জন্মগতভাবেই আমরা বহন করি, এটির সায়েন্টিফিক ব্যাখ্যা। আমি নিজেও কিন্তু শুনে অবাক হয়ে গেছি, আসলে কি তাই? আমরা কি সত্যি ক্যান্সার সেল আমাদের ভিতরে বহন করি? কি ব্যাখ্যা দিবেন স্যার আমাদের? যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের লাইভটি প্রোগ্রামটিতে চোখ রাখুন, এবং আপনি এর মতে বিপক্ষে না পক্ষে সেটা জানিয়েও কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি আপনি পক্ষে হন কেন পক্ষে, এবং যদি আপনি বিপক্ষে হন কেনই বেটার বিপক্ষে, তার উপযুক্ত ব্যাখ্যা যদি আপনি আমাদের মতামতে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে কিন্তু আমরা আমাদের যে বিজ্ঞ ডাক্তার আছেন তার কাছ থেকে কিন্তু আমরা এটার খণ্ড বিখণ্ড হিসেবে জেনে নিব। উনি কিন্তু আমাদের মাঝে আজকে সুন্দরভাবে এটার সায়েন্টিফিক ব্যাখ্যা দিবেন। তো আমরা দেরি করব না, আমরা ফিরে যাব স্টুডিওতে। এবং আমি আরেকটি বিষয় বলছি, আমাদের অনুষ্ঠানটির সার্বিকভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের সভাপতি ডক্টর ইয়াকুব আলী সরকার। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে প্রতি সপ্তাহে কিন্তু উনি আমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেন, এবং যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো সফল হওয়ার চেষ্টা হয়। তো আমি দেরি করছি না, যেহেতু আমাদের সময় খুবই কম। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো, যেহেতু ক্যান্সার একটি মরণঘাতী ব্যাধি, এবং এটা নিয়ে কিন্তু সবার মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা যথাসময়ে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখন আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন ডাক্তার রাশিদুল হক স্যার, বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি চলে যাচ্ছি ডাক্তার রাশিদুল হক স্যারের কাছে। জি, আসসালামু আলাইকুম। ডাক্তার রাশিদুল হক স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন?
জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং অলরেডি আমরা একটি পর্ব আপনার কাছ থেকে আমরা পেয়েছি ক্যান্সার নিয়ে। সেখানে কিন্তু আপনি খুব চমৎকারভাবে ক্যান্সার সম্পর্কে আমাদের অনেক তথ্য দিয়েছেন এবং আশা করি আজকের প্রোগ্রাম তো আপনি খুব সফলতার সাথেই চালিয়ে যাবেন এবং এর পরের পর্বগুলো কিন্তু আমরা আপনাকে চাই। একবার না, বারবার চাই, বহুবার চাই। তো আমরা এখন আলোচনা করছি স্যারের কাছ থেকে। স্যার কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ অনলাইন ফোরাম আয়োজিত আজকের এই টপিকস নিয়ে আলোচনা আমাকে করতে দেওয়াতে। আমি বিশেষ করে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের যে পৃষ্ঠপোষক ডাক্তার ইয়াকুব সরকার স্যারকে এবং যে সঞ্চালক রয়েছে লাবণী আমিনকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাকে আজকে তাদের স্টুডিওতে নিয়ে এসেছে। তো আজকে আসলে আমার যে টপিকসটা আছে সে টপিকসটা নিয়ে আপনারা হয়তো বা অনেক ভিতরেই প্রশ্ন জেগেছে বা আপনাদের অনেক কিউরিওসিটি জেগেছে যে আসলেই কি বলতে চাচ্ছি বা কি একটা হতে যাচ্ছে। জি স্যার। তো তারই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দেব। আজকে যারা স্টুডিওতে এখন ঢুকলেন সবাইকে, যারা দর্শক মণ্ডলী আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার টপিক ছিল আসলে মেইনলি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করব ক্যান্সারের জার্ম আমাদের শরীরে থাকে, সেটা কনজেনিটালি, তারই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমি আপনাদেরকে উপস্থাপনা করার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি এই বিষয়ে বলার আগেই নর্মাল যে প্যাথোলজি বা নর্মাল যে ফিজিওলজি সেটা নিয়ে আমি আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করি। আপনাদের কাছে যদি খাতা কলম থেকে থাকে তাহলে একটু টুকে রাখবেন, পরবর্তীতে আমাকে প্রশ্ন করতে পারবেন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব। আমার লেকচার শেষ হলে আপনারা কোশ্চেনিয়ার করতে পারবেন। তাই আমি মেন হচ্ছে টপিকসে চলে যাচ্ছি। মেন টপিকসে যাওয়ার আগে আমি এই বিষয়ে কিছু একটু আলোকপাত করি, তারপরে আপনারা বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আমাদের হাইপারট্রফি। হাইপারট্রফিটা কি? আমার হচ্ছে হাইপারট্রফি হচ্ছে আমাদের শরীরে যে একটা সেল রয়েছে, এই সেলের যে সাইজটা যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই সেলের বা অর্গানের যে সেলের যে বৃদ্ধিপ্রাপ্ত হওয়াটাই মেনলি হাইপারট্রফি। বৃদ্ধিটা বা কি, সাইজটা তার বড় হয়ে যাবে। যে কোনো সেলের সাইজ যদি কখনো বড় হয় সেটাকে আমরা নর্মালি হাইপারট্রফি বলা হয়। এবং স্যার মাসকুলার স্যার হাইপারট্রফি মাফ করবেন, আপনি যদি একটু লাউডলি বলতেন স্যার, আমাদের কমেন্ট আসছে যে আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। যদি একটু লাউডলি বলতেন তাহলে আমার মনে হয় দর্শকদের জন্য ভালো তাহলে হতো আমি স্যার। একটু জি সাউন্ডটা বাড়াই দিই। উম, এখন কি আমাকে শোনা যাচ্ছে? এখন আমাকে জি শোনা যায়? শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার বলি। আমাদের যে ক্যান্সার নিয়ে আলোচনা করার আগে আমরা পড়ি হচ্ছে হাইপারট্রফি। হাইপারট্রফি হচ্ছে কি, আমাকে শোনা যাচ্ছে এখন? জি শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি। হাইপারট্রফিটা কি? হাইপারট্রফি যখন আমাদের একটা শরীরের সেলের সাইজটা বেড়ে যাবে। এই সাইজটা বেড়ে যাওয়াটায় বা এই সাইজটা বিভিন্ন অর্গানে বা টিস্যুতে যদি কখনো এর আকারটা বা সাইজটা যদি কখনো বেড়ে যায় তখন সেটাকে আমরা হাইপারট্রফি বলা হয়। এবং মাসকুলার হাইপারট্রফি কখন? যখন একটা মাসেলের এই সেলের সাইজটা মানে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সাইজটা বড় হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় মাসকুলার হাইপারট্রফি। এবার আসেন, আমরা এই যে হাইপারট্রফি নিয়ে আলোচনা করলাম, হাইপারট্রফির কয়েকটা প্রকারভেদ থাকবে। মাসকুলার হাইপারট্রফির কয়েকটা প্রকারভেদ থাকবে। এই প্রকারভেদ থেকে আমরা জেনে নিতে পারি নরমাল হাইপারট্রফি কি আর অ্যাবনর্মাল হাইপারট্রফি কি। এখন দেখেন, যখন একটা শরীরে হাইপারট্রফি হয়, এটা কিন্তু জন্মগতভাবেই কিন্তু হয়। এটা কিন্তু আমরা তৈরি করি না। জন্মগতভাবে কিরকম দেখেন, যখন একটা হাইপারট্রফি হয় সেটা হচ্ছে মাসেল ড্যামেজ। এই ড্যামেজটা কিভাবে হতে পারে দেখেন, এই ড্যামেজটা যে কোনো আঘাতজনিত কারণে হতে পারে। যে কোনো প্রকার আঘাত হতে, যখন একটা সন্তান যখন গর্ভে ধারণ করে
গর্ভে ধারণ করার পরে কিন্তু তার অনেকগুলো আঘাত কিন্তু লেগে যেতে পারে। সে জন্মের প্রথম দিন থেকে শুরু করে লাস্ট অব্দি কিন্তু সে আঘাতজনিত কারণ হতে পারে। এই আঘাতজনিত কারণে যদি কখনো তার মাসেল ড্যামেজ হয়, সেটাকে হচ্ছে মাসকুলার হাইপারট্রফি বলা হয়। সেকেন্ড হচ্ছে, যদি কারোর এই হাইপারট্রফিটা হচ্ছে মেটাবলিক স্ট্রেসের জন্য যদি তখন হয়ে থাকে, দেখেন একটা সন্তান যখন তার প্রেগনেন্সি অবস্থায় থাকেন, তখন কিন্তু একটা মা তার অনেক স্ট্রেস নিয়ে কিন্তু তার জীবনটাকে অতিবাহিত করেন। এই স্ট্রেস সংক্রান্ত কারণে যদি কখনো কারোর হাইপারট্রফি হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় মেটাবলিক স্ট্রেস হাইপারট্রফি। এবং আরেকটা হাইপারট্রফি হচ্ছে আহ যখন মাস্কুলার লিশন বলা হয়। মাস্কুলার লিশন জিনিসটা কি? আমরা প্রতিনিয়তই কিন্তু যখন আমরা জীবনযাপন করি, দেখেন আমরা বাজার করি, আমরা ওজন মানে নিয়ে বাজার ব্যাগ করে নিয়ে যাই, বা প্রথম থেকে কিন্তু আমরা মাসেলের উপরে একটা প্রেশার করি, মানে আহ, মানে ইনলোজমেন্ট বলা হয়, যেটা মাসেল আমরা ব্যাগ টানি, বা হচ্ছে আমরা যে মাসেল আমরা কি বলি হচ্ছে যারা ব্যায়াম করে, তাদেরও কিন্তু একটা এই টোন সৃষ্টি হয়। এখানেও কিন্তু মাসকুলার হাইপারট্রফি হয়। এই যে দেখেন আমি যে মানে কারণগুলো বা যে টাইপস গুলো বললাম, এটা কিন্তু নর্মাল ফিজিওলজিক্যালি কিন্তু হাইপারট্রফি। এই নর্মাল ফিজিওলজিক্যাল হাইপারট্রফিটাই এখন প্যাথোলজিক্যাল হিস্ট্রিতে চলে যায়। যদি আপনি দেখেন এই জন্মগতভাবে যে আমরা হাইপারট্রফিতে ভুগতেছি, এটা কিন্তু রোধ করার কোনো সুযোগ আমাদের আপনাদের কারণ নেই। নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন হতে পারে বা হয়। যখন এই নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনটা যখন প্যাথোলজিতে হিস্ট্রি নেয়, তখনই কিন্তু এই সেলের সাইজটা কিন্তু আলটিমেটলি বেড়ে যায়। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখেন, যখন একটা প্রেগনেন্ট মাদার তার বাচ্চাটাকে ধারণ করার পরে কিন্তু বাচ্চা কিন্তু অটোমেটিক বড় হতে থাকে। এটাই কিন্তু তার নর্মাল হাইপারট্রফি, মানে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি বলা হয়। এই যে নর্মাল হাইপারট্রফি হচ্ছে বা এইটা নর্মালি যেটা হয়ে যাচ্ছে, সেটা ফিজিওলজিক্যালি হয়ে যাচ্ছে। যদি এই অ্যাবনর্মালটা হতো, একটা বাচ্চা তো অনেক বিশাল বড় হয়ে যায়, অথবা একটা বাচ্চা যদি ছোট হয়ে থাকে, তার কিন্তু সেটা প্যাথোলজি হয়ে গেল। তখনই কিন্তু প্যাথোলজিক্যাল হিস্ট্রিটাই কিন্তু হাইপারট্রফিটা ক্যান্সার রূপ নিচ্ছে। এরপরে আমি আবার কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাহলে নিচে আপনার হাইপারট্রফি সম্বন্ধে একটু আপনাদের আইডিয়া হলো। এবার আসেন হাইপারপ্লেসিয়া। আচ্ছা আমি বলি, স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। তখনই স্যার আপনি কিন্তু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যখন জি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, মাঝখানে আমি শুনতে মাঝখানে পাচ্ছি, একটু আমি কেটে শুনতে গেছে স্যার, পাচ্ছি। আপনি যদি একটু আগে থেকে শুরু করতেন, এই 30 সেকেন্ড। হ্যাঁ আমি আমি শুনছি, জি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জি। জি কন্টিনিউ করুন, মাঝখানে একটু 30 সেকেন্ড আপনার কথা আমি শুনতে পারিনি। জি এখন ঠিক আছে, কন্টিনিউ ওকে, করুন। থ্যাংক ইউ। এই যে ওকে, এখন ফিজিওলজিক্যাল যে হাইপারট্রফি যখন হলো, তখন কিন্তু নর্মালি হয়ে গেল। যখন প্যাথোলজিক্যাল হাইপারট্রফি হয়ে গেল, তখন কি হলো, এর যে ফাইবারটা হবে, ফাইবারটা ডেভেলপ ঠিক মতো হবে না, অথবা একটা ম্যাচিউর ফাইবার ডেভেলপ করবে না, তখন হচ্ছে অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল হাইপারট্রফিতে রূপ নিল। এবার আসেন হাইপারপ্লাসিয়া কি? হাইপারপ্লাসিয়া হচ্ছে একটা ইনক্রিজ অফ সেল ডিভিশন। ইনক্রিজ সেল ডিভিশন মানে দ্য নাম্বার অফ সেল যখন বেড়ে যাবে, তখন কিন্তু সেটাকে হাইপারপ্লাসিয়া বলা হয়। নাম্বার অফ সেল কখন বেরোবে দেখেন, যখন একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাকে দিই। যখন একটা ল্যাকটেটিং মাদার বা যখন একটা বাচ্চা, তার হচ্ছে বাচ্চা মানে দুধ পান করানো অবস্থায়, তখন কিন্তু তার ব্রেস্টের কিন্তু লোবিল গুলো খুব ডেভেলপ করে, ডিউ টু হরমোনাল ফাংশনের জন্য। যখন এই ল্যাকটেটিং মাদার কিন্তু তার হরমোনের জন্য ব্রেস্টটা কিন্তু ডেভেলপ হয়ে গেল, কিসের জন্য? হরমোনের জন্য কিন্তু, তখন কিন্তু এই হাইপারপ্লাসিয়া হয়ে গেল, নর্মাল হাইপারপ্লাসিয়া হচ্ছে। এবং দেখেন আহ যাদের বয়স বেশি হয়ে যায়, তাদের কিন্তু প্রোস্টেট গুলো কিন্তু নর্মালি বড় হয়ে যায়,
মানে বিনাইল এনলার্জমেন্ট পোস্ট, এটা কিন্তু ক্যান্সার না, নর্মালি হাইপারপ্লাসিয়া হচ্ছে। কিন্তু এই যে দেখেন, নর্মালি হাইপারপ্লাসিয়া কিন্তু এটা কমনলি হচ্ছে, আমরা কিন্তু এটা কখনো রোধ করতে পারছি না বা কখনো রোধ করা সম্ভব নয়। যখন এটার অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল হাইপারট্রফি মানে হাইপার ফ্লাসিয়া হবে প্যাথোলজিক্যালি, তখন কিন্তু কি হবে, তার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে। আবারও বলি, নর্মালি ফিজিওলজিক্যালি কিন্তু একটা ইট্রিয়ান যখন ডেভেলপ করে, তখন বাচ্চা তার হরমোনের জন্যই কিন্তু এটা ডেভেলপ করতে পারে, কিন্তু প্যাথোলজিক্যাল হিস্ট্রিতে তখন হবে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। অথবা যখন যখন একটা ল্যাকটেটিং মাদার তার ব্রেস্ট ফিডিংটা তার বন্ধ করে দিল তার বাচ্চাটা, তখন কিন্তু যখন তার হরমোনের এটা ইমব্যালেন্সিং হয়ে যাবে, তখন কিন্তু সে কিন্তু ব্রেস্ট ক্যান্সার দিকে রূপ নেবে। এই যে হরমোনের আহ, চলা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন, এলিস হরমোন এবং হচ্ছে লিউটিনিন হরমোন যে বা অক্সিটোসিন হরমোন যে সিক্রেশন করলো, এটা কিন্তু একসময় রোধ হয়ে গেল বা বন্ধ হয়ে গেল, কিন্তু ইন ফিউচার যখন সে বন্ধ না হয়, তখন কিন্তু সে কিন্তু তার ক্যান্সারে কিন্তু রূপ নিচ্ছে, তার ব্রেস্ট ক্যান্সার দিকে রূপ নিচ্ছে। এখন দেখেন যে হাইপারপ্লাসিয়া হচ্ছে বা হাইপারপ্লাসিয়া হচ্ছে, যেমন হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বলে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ওই হরমোনাল ইমব্যালেন্সিং এর জন্য সে কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কিন্তু ভুগতেছে। থার্ড অপশন দেখেন, এই যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হলে যা যা সিমটম হওয়ার, সেগুলো কিন্তু প্যাথোলজিক্যালি চলে আসবে। তার ইরেগুলার ব্লিডিং হওয়া, আবার থেমে থেমে ব্লিডিং হওয়া, আর তার 1 মাসে 2 বা 3 বার ব্লিডিং হওয়া, বা হচ্ছে তার ব্লিডিং এর সময় তার কন্টিনিউ বা অনেক প্রফিউজ ব্লিডিং যাওয়া, এইগুলো কিন্তু প্যাথোলজিক্যাল হিস্ট্রিতে চলে আসছে। সে ক্যারি অন, মানে তার বাচ্চা হওয়ার পরে এগুলো তো হরমোন ইনফেকশনের জন্য তার কিন্তু ক্যারিয়ান হয়ে যাচ্ছে, তার জন্মগতভাবে বা তাই সে তার রুটলি কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু তাকে রোধ করতে পারছেন না। এটা গেল হচ্ছে হাইপারপ্লাসিয়া। এবার আসে নিওপ্লাজম। এখন আমরা নিওপ্লাজম কাকে বলি হয়? নিওপ্লাজমের ব্যাপার হচ্ছে, যখন একটা শরীরে ক্যান্সারের যে জামটা বা শরীরের যে সেল ডিভিশন হয়, মেনলি সেল ডিভিশনটা একটা নিওপ্লাজম। যখন একটা নর্মালি সেল মনে করেন নতুন করে গ্রো হয়, এবং যখন এটা আবার নতুন করে মারা যায় না বা সে সে অবস্থায় থেকে যায়, তখন আনকন্ট্রোল গ্রোথিং হয় বা আনকন্ট্রোল পলিফারেশন হয়, মেনলি নিওপ্লাজম। নিওপ্লাজমে দেখেন, আবার এই নিওপ্লাজমের ক্ষেত্রে কিন্তু 2 ভাগে ভাগ করতে পারি, সেটা বিনাইন নিওপ্লাজম এবং ম্যালিগন্যান্সি নিওপ্লাজম। যখন আমরা হচ্ছে বিনাইন নিওপ্লাজম হয়, তখন কিন্তু সেটাকে আমরা ক্যান্সার বলি না। যখন ম্যালিগন্যান্সিতে এটা রূপান্তরিত হয়, তখন কিন্তু কিন্তু আমরা বলি এটা ক্যান্সার রূপ নিয়েছে বা ম্যালিগন্যান্সিতে চলে গিয়েছে। এই যে আমরা দেখেন, এই যে নিওপ্লাজম আহ, আমরা যে পেলাম, যে আমাদের শরীরে যে গ্রোথটা বা টিস্যু গ্রোথ, এটা কিন্তু আনকন্ট্রোল হয়ে গেল বা আনকন্ট্রোল সেল ডিভিশনে পরিণত হইল। সেক্ষেত্রে আমাদের শরীরে কয়েকটা জিনিস ফলো করা যায়। প্রথম হচ্ছে, এখানে কিছু সলিড টিউমার আমাদের হচ্ছে গ্রো করে। তার মানে 80 থেকে 90% এই সলিড টিউমার কিন্তু এই নিউপ্লাজমে হয়ে যায়। 80 থেকে 90%। দেখেন, সলিড গুলো কি, যখন একটা কার্সিনোমা হয়, ইপিথেলিয়াল ইপিথেলিয়াল টিস্যু, আমাদের তো অনেকগুলো টিস্যু থাকে, 4টা টিস্যু থাকে, সে 4টা টিস্যুর ভিতর একটা টিস্যু হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু। এই টিস্যুতে যদি কখনো তার সেল ডিভিশন হয়ে থাকে, এই টিস্যুতে যদি কখনো ইনভলভমেন্ট হয় তার নিওপ্লাজম, তখন কিন্তু সে ক্যান্সার রূপ নিচ্ছে। এগুলো কোথায় হতে পারে? লাইক স্কিনে হতে পারে, ব্রেস্টে হতে পারে, কোলন হতে পারে এবং লাংস হতে পারে। এবং আরেকটা কি হচ্ছে সার্কোমা। সার্কোমা কি, যদি কখনো তার এই জায়গাটা কানেকটিভ টিস্যুতে, ওইটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যুতে যদি কখনো ইনভলভমেন্ট হয়, তখন সেগুলো হয় আর কার্সিনোমা। আর যদি সার্কোমা হয়, যদি কখনো সার্কোমা কানেকটিভ টিস্যুতে হয়, তখন সেটা সার্কোমাতে পরিণত হয়ে গেল। সেক্ষেত্রে বোনস এবং আলাদা টিস্যুতে হতে পারে। এবার আসেন, আমরা একটা সলিড টিউমারের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস বলি, এবং সলিড আরটা হচ্ছে ব্লাড ক্যান্সার থেকে পাই। ব্লাড ক্যান্সার থেকে কিরকম পাই? যদি আমাদের শরীরে লিম্ফ্যাটিক চ্যানেল বা লিম্ফ্যাটিক সিস্টেমকে ডিসহারমনি করে আমাদের শরীরটাকে, তখন কিন্তু আমরা ব্লাড ক্যান্সারে পানি পাই। লিম্ফ্যাটিক সিস্টেমটা কি? যখন একটা শরীরে তার সিস্টেম ফাইট করে, মানে তার অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করে লিম্ফ্যাটিক সিস্টেম, যখন ডিজিজটাকে ফাইট করে সেই লিম্ফ নোড বা লিম্ফ্যাটিক সিস্টেম,
ডিসহ্যাম্পার হয়, তখন কিন্তু তার ব্লাডে কিন্তু ক্যান্সার রূপান্তরিত হয়ে গেল। সেই ক্ষেত্রে এটাকে ব্লাড ক্যান্সার বা হেমোরয়েডিক ক্যান্সার বলে। সেক্ষেত্রে লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, মাল্টিপল মায়োলোমা হতে পারে। এবার আসেন এগুলোর কজ কি? মানে পজিটিভ এজেন্টটা কি? নিওপ্লাজম যে আমাদের হচ্ছে তার পজিটিভ এজেন্ট আমরা শুনে নিই। এখন দেখেন আমাদের যে মেইনলি যে বেসিক যে নিওপ্লাজমের কজেশন সেটা হচ্ছে প্রথম হচ্ছে জেনেটিক্যালি। জেনেটিক্যালি কি? যদি তার ডিএনএ এর মিউটেশন ডিসহ্যাম্পার হয় বা ডিএনএ এর টা যদি ড্যামেজ হয়ে যায় তখন সেক্ষেত্রে হতে পারে নিওপ্লাজম। আইদার যদি হরমোনের যদি কখনো প্রবলেম হয় সেটা হতে পারে, অথবা ইমিউন সিস্টেম ডিসঅর্ডার। ইমিউন সিস্টেম ডিসঅর্ডার যদি কখনো প্রবলেম হয় দেন সেক্ষেত্রে নিওপ্লাজমে আমাদের আসতে পারে। তার মানে আমরা কিন্তু নরমালি একটা নিওপ্লাজম পেলাম, নিওপ্লাজম বেনাইন অবস্থা পেলাম, দেন ম্যালিগন্যান্সি অবস্থা পেলাম। এই যে পজিটিভ এজেন্ট এটা কিন্তু আমরা ম্যাক্সিমামই কিন্তু কি পাচ্ছি 90 থেকে 80 থেকে 90% জেনেটিক্যালি পাচ্ছি, বা ডিএনএ ড্যামেজের জন্য পাচ্ছি, অথবা হরমোনের জন্য পাচ্ছি, এবং ইমিউন সিস্টেম ডিজঅর্ডারের জন্য পাচ্ছি। সবই কিন্তু আমাদের ভিতর থেকেই কিন্তু আসা। আপনি ফলো করেন, আপনারা কেউ কিন্তু এটা দিচ্ছেন না, সে কিন্তু ভিতর থেকে কিন্তু এই পজিটিভ এজেন্ট গুলো নিয়ে আসতেছে। এবার আসেন এর প্যাথোলজি কি সিস্টেম গুলো হতে পারে। এর প্যাথোলজি কি হতে পারে দেখেন, প্যাথোলজিতে কি আসতে পারে? প্যাথোলজিতে তার হচ্ছে ব্রেস্ট নিওপ্লাজম হতে পারে, অথবা হচ্ছে লিম্ফ নোড নিওপ্লাজম হতে পারে, এবং স্কিন নিওপ্লাজম হতে পারে। এইগুলোর যে নিওপ্লাজম, স্কিনের নিওপ্লাজমের যে সিম্পটম বা সাইন সেগুলো হবে, অথবা ব্রেস্টের নিওপ্লাজমের যে সাইন সিম্পটম সেগুলো পাবেন, এবং হচ্ছে লিম্ফ নোডের যে নিওপ্লাজমের সাইন সিম্পটম সেগুলো পাবেন। আপনারা এখন যদি ফলো করেন যে এই যে নিওপ্লাজম হলো বা হচ্ছে, এটা আমরা কোথা থেকে আসতেছে, তার অরিজিন কোথায়, বা তার অবস্থাটা কোথায়। এবার আসেন লিম্ফোমা। এখন লিম্ফোমা জিনিসটা কি? লিম্ফোমা হচ্ছে একটু আগে একটু বলেও রাখি, বলছি যদি, এটা গ্রুপ অফ ব্লাড ক্যান্সার। লিম্ফোমা, এই ব্লাড ক্যান্সার গুলো কোথায় হয়? তার হচ্ছে মেইনলি লিম্ফ্যাটিক সিস্টেমটাকে তার ড্যামেজ করে ফেলে। লিম্ফ্যাটিক সিস্টেমটাকে টোটালি ড্যামেজ করে ফেলে। এই লিম্ফ্যাটিক সিস্টেমটাকে ড্যামেজ করার জন্য কি হয়? সে তার ফাইট করতে পারে না। ইমিউন সিস্টেমকে ফাইট করতে পারে না। ইমিউন সিস্টেমকে ফাইট না করার দরুন তার এই যে WBC তে যে প্রবলেম, যে WBC পরিমাণটা ভেঙে যাওয়া, WBC পরিমাণটা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু সে করে ফেলে। তার মানে তার জার্ম সেলটাকে সে কি করতে পারে না? সে মেরে ফেলতে পারে না। এটার থেকে যে মানে যে প্রকার রোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে মেইনলি লিম্ফোমা। এই লিম্ফোমা আবার ২ রকম হতে পারে। একটা হজকিন লিম্ফোমা, একটা নন হজকিন লিম্ফোমা। এই যে আমরা আগেও বলে থাকি, এই লিম্ফোমার কজও কিন্তু হচ্ছে একই রকম জিনিস। তার একই রকম জিনিস হচ্ছে জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশন যেটা হচ্ছে বা হয় সেটা কিন্তু আমরা জন্মগতভাবেই কিন্তু ক্যারি অন, বা জন্মগতভাবেই কিন্তু আমরা নিয়ে আসছি বা তৈরি করতেছি। তার মানে এখান থেকেও কিন্তু যে আমরা পজিটিভ এজেন্ট পেলাম, তার একটা মাত্র জিনিস হচ্ছে জেনেটিক মিউটেশন। এবার আসেন আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করি। আমরা যে ক্যান্সার গুলো নিয়ে আলোচনা করলাম, হাইপারট্রফি বলেন, বা হাইপারপ্লাসিয়া বলেন, বা নিওপ্লাজম বলেন, বা হচ্ছে লিম্ফোমা বলেন, সবগুলোর থেকে যে মাত্রা, আমি আপনাকে স্লাইড দেখাতে পারলে ভালো হতো। একটা নরমাল সেল, একটা নরমাল সেলের যে অবস্থান থাকে তার থেকে অ্যাবনর্মাল যে সেলটা হয় হচ্ছে হাইপারপ্লাসিয়া বা হাইপারট্রফি বা নিওপ্লাজম বা হচ্ছে লিম্ফোমার, এই স্লাইডটা দেখালে কিন্তু আপনার খুব কন্টিনিউশন বুঝতে পারছেন যে কিভাবে এই সেলটা আসতেছে। এখন আপনাদের সামনে দেখানো যাচ্ছে না যদিও, আমি বলে দিচ্ছি আর কি। এবার আসেন ক্যান্সার। ক্যান্সারটা আসলে এবার কি আসেন, ক্যান্সারটা ঠিক নিওপ্লাজমের মতোই একটা সেল ডিভিশন, অ্যাবনর্মাল কন্ট্রোল বা অ্যাবনর্মাল পলিফারেশন, হাইপারপ্লাসিয়ার মতো অ্যাবনর্মাল সাইজ, হচ্ছে আপনার হাইপারপ্লাসিয়ার মতো নাম্বার অফ সেলের সংখ্যা বৃদ্ধি হওয়া, লিম্ফোমার মতোই আপনার হচ্ছে তার ইমিউন সিস্টেমকে ডিসঅর্ডার করা, এইগুলো সব মিলে এখন আসেন ক্যান্সার। ক্যান্সার কিন্তু নতুন করে তৈরি হলো না, আগের থেকে কিন্তু কন্টিনিউশন একটা প্রসেস বা কন্টিনিউশনের যে একটা ধারাবাহিকতা, যে একটা পর্যায় বা ধাপ, সেটাই কিন্তু একটা ক্যান্সার। ক্যান্সারের সংজ্ঞাও ঠিক একই রকম, জাস্ট আনকন্ট্রোল proliferation অফ সেল ডিভিশন। আনকন্ট্রোল proliferation অফ সেল ডিভিশনের যে যেটা সেটাই হচ্ছে মেইনলি আমাদের ক্যান্সার। এবার আসেন এই ক্যান্সারের যে বেসিক যে কজ আর আগের কজের সাথে আপনি মিলান। ইউনিভার্সাল যে বেসিক যে কজ সেটা হচ্ছে, প্রথম হচ্ছে জন্মগত কনজেনিটালি বা হেরিডিটি, প্রথম বেসিক কজ। সেকেন্ড কজ হচ্ছে তার সেল ডিভিশন ইরোর। সেল ডিভিশন ইরোর বলতে তার সেল ডিভিশনে যদি কখনো ত্রুটি থাকে,
ত্রুটি থাকা বলতে কি, যদি একটা সেল ডিভিশন নরমালি যে সেল গ্রোথ হয়, মনে করেন 1 থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, এরকম নরমালি প্রসেসে কিন্তু হয়। কিন্তু যদি কখনো এই সেল ডিভিশন ইরর বা ত্রুটি হয়ে থাকে, তখনই কিন্তু সেখানে ডিসহারমোনি সৃষ্টি হয়। আর ডিসহারমোনি হওয়ার ক্ষেত্রেই একটা পজিটিভ এজেন্ট হচ্ছে ক্যান্সার। আরটা হচ্ছে ডিএনএ ড্যামেজ। ডিএনএ সেলের যখন ড্যামেজ থাকে, মানে বিভিন্ন কারণে, বিভিন্ন কেমিক্যাল কারণ হতে পারে, বা হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল কারণ হতে পারে, এইগুলো কারণের জন্য কিন্তু আমাদের ক্যান্সারের কারণটা হয়ে গেল। তার মানে আমরা সব কারণে কিন্তু আমরা আগের থেকে কন্টিনিউশন করেই কিন্তু পাচ্ছি বা হচ্ছে। এবার আসেন, আমরা একটা নর্মাল সেল বা একটা ক্যান্সার সেল আমরা কিভাবে বুঝবো? প্রথম কথা, একটা নর্মাল সেলের যে সাইন, কিছু সিমটম থাকবে, তার কিছু ব্যাপার থাকবে। মনে করেন একটা নর্মাল সেল নর্মালি গ্রোথ হবে, একটা নির্দিষ্ট সময় সে ভেঙে যাবে, নির্দিষ্ট সময় সে মারা যাবে, নির্দিষ্ট সময় কিন্তু তার একটা লাইফ, মানে লাইফ টাইম থাকবে। এটা হচ্ছে নর্মাল একটা সেলের একটা গঠন বা নর্মালি প্রসেস যেটা হয়। দেখেন, একটা যখন আমাদের শরীরে ব্লাড হচ্ছে, তার 120 ডেজ কিন্তু অটোমেটিক ভেঙে যায়, তবে আবার নতুন করে রিপেয়ার করে। প্রত্যেকটা সেল কিন্তু তার নির্দিষ্ট টাইমে কিন্তু ভেঙে যায়, আবার নতুন করে গ্রো করে। এই যে নর্মাল গ্রো হচ্ছে, নর্মালি প্রসেস হচ্ছে, ভেঙে যাচ্ছে, গড়তেছে, ভাঙতেছে, এটাই কি নর্মাল প্রসেসের কিন্তু একটা সেলের বৈশিষ্ট্য। বাট যখন যখন ক্যান্সার সেল হবে, তখন ক্যান্সার কি হবে? সে রিপেয়ারিং করে, বাট সে ভেঙে যায় না, বা সে ওইটার মারা যায় না। সে ওখানেই থেকে যাচ্ছে, বা ওইটা নতুন করে আবার জন্মাচ্ছে বা গ্রো হচ্ছে, কিন্তু ভেঙে যাচ্ছে না। তার মানে সে একদিকে ভাঙা গড়ার সে বিষয় সে কিন্তু নরমালি হচ্ছে না। এই ক্যান্সার সেলটা সে কিন্তু খুব রাফলি ব্যবহার করতেছে, সে নরমালি সে থাকতেছে না, তার চরিত্র বৈশিষ্ট্য কিন্তু আলাদা আকারে জায়ান্ট আকারে ধারণ করতেছে। এই জায়ান্ট আকার ধারণ করাটাই হচ্ছে ক্যান্সারের যে বৈশিষ্ট্য, সেটাই। তার মানে নর্মাল প্রসেসে সে কিন্তু আমরা যেমন নর্মালি প্রসেস, রাত হলে আমরা ঘুমাবো, দিন হলে আমরা কাজে যাব, আমরা ঠিক এরকম একটা প্রসেস থাকে মানুষের লাইফে। এই মানুষটাই যদি মনে করেন রাত্রে সে কি করে কাজ করে, বা আপনার হচ্ছে দিনে সে ঘুমায়, তারপর ডিসহ্যাম্পার হলো, এই ডিসহ্যাম্পারটা কিন্তু ক্যান্সার। ঠিক লাইফ প্রত্যেকটা সেলেরই কিন্তু এরকম ডিসহ্যাম্পার হলে কিন্তু সে ক্যান্সার রূপ নিচ্ছে বা ক্যান্সার হয়। এবার আসেন, একটা নর্মাল বিনাইন ক্যান্সার বা হচ্ছে একটা হচ্ছে ম্যালিগন্যান্সির ক্যান্সারের ভিতরে পার্থক্যটা কি? যখন আমরা আগেগুলো ফিজিওলজিক্যালি কন্ডিশনে পেয়েছিলাম কিছু সেল, এবং প্যাথোলজিক্যালি কিছু পেয়েছি সেল। ঠিক বিনাইন সেলটা হচ্ছে ফিজিওলজিক্যালি আসে, আর যে ম্যালিগন্যান্সি সেল সেটা প্যাথোলজিক্যাল, মানে ফিজিওলজিক্যালি আসে না, প্যাথোলজিক্যালি আসে। কিরকম? একটা সেল যখন একটা অ্যাবনরমালি সে গ্রো হলো বা অ্যাবনরমালি বলে ডিভিশন হলো, তখন কিন্তু সে এক জায়গায় থাকে না, সে অন্য কোনো অর্গানকে বা অন্য কোনো লিম্ফ নোডকে সে কিন্তু টাচ করে বা সে আক্রমণ করে। যখন অ্যানাদার কোনো অর্গান বা অ্যানাদার কোনো টিস্যুতে সে এটা মানে স্প্রেড করে, তখন কিন্তু এটা ম্যালিগন্যান্সিতে ধারণ করলো। তার মানে আমরা এখন খুব ইজিলি হচ্ছে একটা আসতে পারি যে নর্মাল সেল এবং আপনার অ্যাবনর্মাল সেল বা ক্যান্সার সেল ভিতরে অনেক কিছু ডিফারেন্সিয়েট করা গেল। এবার আসেন আমরা আহ, এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি। এই যে এখন দেখেন, আমরা নর্মালি আমাদের ক্যান্সারটা হয় কোথায় বা কিভাবে হয়? প্রথমত, যখন আমাদের লিম্ফ নোড থেকে যে ক্যান্সার গুলো হয়, ব্লাড ক্যান্সার গুলো একটা হলো। সেকেন্ড হচ্ছে, যদি আমাদের শরীরে কোনো অ্যাডিনোকার্সিনোমা হয়, এই অ্যাডিনোকার্সিনোমার উৎপত্তি হচ্ছে তার হচ্ছে গ্ল্যান্ড থেকে, তার লিম্ফ্যাটিক সিস্টেম থেকে তার অ্যাডিনোকার্সিনোমা কিন্তু মেনলি গ্রো হয় বা জন্মায়। এই অ্যাডিনোকার্সিনোমা কি আপনি ইমপ্ল্যান্ট করেছেন? কখনোই করেন। এটা জন্মগতভাবে কিন্তু আপনি এই গ্ল্যান্ড নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেছেন। আমাদের শরীরে অসংখ্য গ্ল্যান্ড থাকে, এই শুরু করে ঘাড়ে থেকে শুরু করে পায়ে পর্যন্ত অসংখ্য গ্ল্যান্ড থাকে। এই অসংখ্য গ্ল্যান্ডের ডিসহারমোনির জন্যই যে ক্যান্সার গুলো হয়, সেটাকে আমরা অ্যাডিনোকার্সিনোমা বলি। এবার আসেন স্কোমাসেল কার্সিনোমা। স্কোমাসেল কার্সিনোমা তখনই হয় আমাদের টিস্যু থেকে বা আমাদের সেল থেকে যে শরীরের হচ্ছে একটা ডিভিশন হয়, পলিফারেশন হয়, সেখানে কিন্তু স্কোমাসেল কার্সিনোমা হয়। এই যে আমরা সেল বা আমাদের টিস্যু, আমরা কি এখান থেকে কখনো বাইপাস করার কোনো সুযোগ আছে কিনা? কখনো নাই। আমাদের মনে করেন একটা জিনিস এক্সাম্পল দিই, আমাদের শরীরে কোথায় যদি কেটে যায় বা টিয়ার হয়, তখন কিন্তু আমরা এটা রিপেয়ার করার জন্য কি করি? মানে স্টিচ দিই বা কিছু একটা করি, যাই করি না কেন, ওটা কিন্তু অটো হিলিং হয়ে যায়। এই যে অটো হিলিং হয়ে, এই রেসপন্সটা কি আপনি দিলেন না অটোমেটিক হয়ে গেল? ডেফিনেটলি অটোমেটিক হয়ে গেল। এখানে অটোমেটিক কিন্তু পূর্ণ হয়ে গেল। পূর্ণ হওয়ার পর যতটুকু সেল সেখানে দরকার ছিল ঠিক ততটুকু নিতে, তার বেশি কিন্তু হয়নি। এখন যদি তার বেশি কিছু হয়ে যায়, তখন কিন্তু কেলাইট ফর্ম করলো।
দ্যাট ইজ এর বেশি কিছু যদি হয়ে যায় তখন টিউমার ফর্ম করলো, ওই টিউমার ফর্ম করাটা মেইনলি হচ্ছে ক্যান্সার। তার মানে সেল এবং টিস্যু থেকে যদি ক্যান্সার সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় স্কোমা সেল কার্সিনোমা। সেকেন্ড থার্ড অপশন হচ্ছে যদি আমাদের এই ব্লাড থেকে যদি কখনো কোনো সময় ব্লাডের সাইকেলিং যদি কখনো প্রবলেম হয় তখন থেকে কিন্তু আমাদের ব্লাডের মানে ক্যান্সার, ব্লাড থ্যালাসেমিয়া বলেন বা লিউকেমিয়া বলেন বা এই যে লিম্ফোমা বলেন, সেগুলো কিন্তু ব্লাড থেকে হয়ে গেল। আপনি কি এই ব্লাডের রিসাইক্লিং করতে পারবেন? আপনি কি নিজের ইচ্ছায় করতে পারবেন? কখনো নিশ্চয় করতে পারবেন। এটা অটোমেটিক সিস্টেম, অটোমেটিক ভাবে আপনার কিন্তু ব্লাড সাইকেলিং হচ্ছে বা হবে, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য এই ব্লাড থেকে যে ক্যান্সার গুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ধরনের ক্যান্সার গুলো রিসাইকেলিং এর জন্য হচ্ছে। এবার আসেন স্যার, এই যে আমার আমার একটু কোশ্চেন ছিল স্যার, মানে আসলে পিছু পড়ে যাচ্ছি হ্যাঁ আর কি। সেটা হচ্ছে যে আপনি হ্যাঁ কিন্তু অলরেডি অনেক ক্যান্সারের ব্যাখ্যা দিয়ে ফেলেছেন এবং যেটা বলতেছে যে হাইপারট্রফি বা মাসেলস ড্যামেজ হওয়া বা আঘাত হওয়া এবং যে বিনাইন এডিনোকার্সিনোমা। আমার কোশ্চেনটা হচ্ছে যে একজন পেশেন্ট সে কিভাবে বুঝতে পারবে যে সে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যেটা একটা প্যাথোলজিক্যাল টেস্ট, একটা হচ্ছে ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল তার একটা লক্ষণ, কিন্তু এগুলো তো সব আমাদের রিপোর্টের পরে। এমন কোনো লক্ষণ আছে কি যেটা দেখে যেমন আমি বুঝতে পারবো যে আমি ক্যান্সারের সেল গ্রহণ করছি এবং কি টেস্টের মাধ্যমে আমি ধরতে পারবো যে আমি এই ক্যান্সার সেলের সাথে আমি সম্পৃক্ত যুক্ত, যদি এই বিষয়টা নিয়ে একটু বলতে আচ্ছা থাকি। আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের অ্যান্সারটা আমি লেকচারের শেষে দিচ্ছি, ঠিক আছে? আপনি বলেন আমি দিচ্ছি কিভাবে সে বুঝবে, সাইন সিমটম বুঝবে সে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, তাই তো? এবং আমি বলে দিচ্ছি আমার লেকচারটা কন্টিনিউ করতে, আবার দেখেন আপনি ভিতরে প্রশ্ন পেয়েও যেতে পারেন। এবার আসেন, এখন একজন একটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা সে এখন কি করবে বা কি অবস্থায় আছেন। এখন আমাদের শরীরে বা আমাদের এই হচ্ছে এই সমাজে অনেক রকম ট্রিটমেন্ট পলিসি বা ট্রিটমেন্ট পলিসিতে মানুষ যাচ্ছে। একজন হচ্ছে যদি একজন ক্যান্সারে আক্রান্ত হন বা একজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বা তার অ্যাডভান্স স্টেজের কি হতে পারে বা তার কি থেরাপি হতে পারে। এখন একটা থেরাপির কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটা থেরাপি দেওয়া হচ্ছে। সেই থেরাপি হচ্ছে নাম হচ্ছে PDL1, PDL1 এবং আরেকটা থেরাপি হচ্ছে সিআরটি। এই দুইটা থেরাপি হচ্ছে মানুষের শরীরে ইনপুট করানো হয় যেন তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, যেন সে রোগের সাথে ফাইট করে সে জীবন যাপন করতে পারে অথবা ক্যান্সার যেন আক্রান্ত না হয়। এই একটাই কিন্তু দেখেন। এবার আসেন, এটা কেন বলার উদ্দেশ্য দেখেন, আজকে যে মডার্ন সায়েন্স বা মডার্ন টেকনোলজি, তারা কিন্তু আহ, একটার উপরে ডিপেন্ড করতেছে, একটার উপরে, সেটা হচ্ছে বডি ইমিউন সিস্টেম বা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ইমিউনিটি বলেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন, এটা কোথা থেকে এসেছে? বাই বাই বার্থ বা বাই কনজেনিটালি। সে কিন্তু তার তার জন্মগত ভাবে কিন্তু সে কি ছিল, জন্মগত ভাবেই সে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অতটা বেশি স্ট্রং করতে পারেনি, তাই বেশি সে রোগে আক্রান্ত হচ্ছে বা সাস্টেনেবিলিটি হচ্ছে রোগীর ক্ষেত্রে বা ডিজিজের ক্ষেত্রে, সেই জন্য তাকে এই থেরাপি গুলো দেওয়া হচ্ছে যেন সে আক্রান্ত না হয় এই ক্যান্সারে। এরকম একটা বিষয়। তার মানে তারা কিন্তু জন্মগত ভাবেই কিন্তু যে ক্যান্সারটা আসতেছে বা তারা কিন্তু এইরকম ট্রিটমেন্ট করার জন্য বা অ্যাডভান্স লেভেলে বা প্রিভেন্টিভ টাইপের ট্রিটমেন্ট করার জন্য কিন্তু তারা এই থেরাপিটা দিচ্ছে। সেটা আপনি দেখে বা দেখবেন বা বলে দিচ্ছেন। এবার এবার আপনি আমাকে প্রশ্ন করছেন যে একটা আহ, একটা হচ্ছে পেশেন্ট সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা বা একটা পেশেন্ট সে ক্যান্সারে আক্রান্ত কিভাবে বুঝবে উইদাউট টেস্টের মাধ্যমে, সেটা একটা প্রথম কথা। দেখেন, আমি একটু আগে বলেছি নিওপ্লাজমের কথা বলেছি, মানে প্যাথোলজিক্যাল নিওপ্লাজম আর ফিজিওলজিক্যাল নিওপ্লাজম বা হাইপারপ্লাসিয়া। প্রথম কথা হচ্ছে একটা আহ, মা তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তার একটা সার্টেন টাইমে ব্রেস্ট ফিডিং কিন্তু তার বন্ধ করে ফেলে, কিন্তু ওই সময় যে হরমোন সিক্রেশন করে ওই মা বা ওই বাচ্চা ব্রেস্ট ফিডিং করার পরে ওই হরমোনদের সিক্রেশন হয় না, কিছু না কিছু হয়, বা তার জন্য যে শরীরে তার জন্য যে পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার রূপ নেয়, তার একটা সাইন হচ্ছে সেটা লাম বুঝবে, ব্রেস্ট একটা লাম বুঝবে, তার আগে সে বগলের নিচে একটা বা এক্সিলারি লিম নোড বুঝবে বা লাম বুঝবে, তখন থেকে বুঝবে যে সে গোয়িং অন ব্রেস্ট ক্যান্সারে ভুগতেছে, একটা বিষয়।
এটা নর্মালি বোঝা যায় ব্রেস্ট ক্যান্সার। ইউটেরাইন ক্যান্সারের বোঝা যায় যেমন তার হচ্ছে পিরিয়ড নর্মালি সাইকেলিং হওয়ার কথা, কিন্তু তার সাইকেলিং হচ্ছে না, হয় কয়েক মাস পর পর হচ্ছে, আইদার প্রতি মাসে 2 বা 3 বার হচ্ছে, বা প্রফিউজ ব্লিডিং হচ্ছে, অথবা এই ধরনের প্রবলেম কিন্তু সে অ্যারাইজ করবে। সে কিন্তু ইজিলি বুঝতে পারবে তার শরীরে কিছু একটা ঝামেলা বা কিছু একটা সাইন বা কিছু একটা সিমটম বোঝা যাচ্ছে। আরো কিছু সাইন সিমটম, মনে করেন যাদের লাং ক্যান্সার বা হচ্ছে যাদের সলিড মাস ক্যান্সার অ্যাডিনোকার্সিনোমা হবে, সে কিন্তু তার শরীরে যে শ্বাসকষ্ট, যেটা শ্বাসকষ্ট হওয়াটা বুঝবে, অল্পতে নিঃশ্বাস নেওয়া বুঝবে, বা কাশির সাথে কখনো ব্লাড আসবে সেটা বুঝবে। কোলন ক্যান্সার নিয়ে যদি সলিড টিউমার থেকে যদি কখনো কোলন ক্যান্সার হয়, তার অবস্ট্রাকশন হতে পারে, আইদার সে মেলিনাতে ভুগতে পারে, বা সাইন সিমটম মানে যে যার সাইন সিমটম কিন্তু আগেই বুঝতে পারবে। তবে একটু বলে রাখি, আমাদের সমাজে বা আমাদের এই পরিবেশে ফার্স্ট ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজে বলার কোনো সুযোগ নেই। যখন থার্ড স্টেজে একটা রুগী যায় বা রুগী আসে, তখনই বলতে পারে যে আমি একটা গোয়িং ক্যান্সার পেশেন্ট, ঠিক আছে? তার আগে কিন্তু বলার সুযোগ নাই, যেহেতু আমাদের সমাজে ওইরকম ইনভেস্টিগেশন বা আমরা অতটা বেশি সচেতন না যে আমরা হুটহাট করে ইনভেস্টিগেশন করতে যাই বা রুটিন চেক আপ করতে, সেটা কিন্তু করি না। এই জন্য নর্মালি আমরা ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে আমরা এটা বুঝি না। থার্ড স্টেজে কিন্তু আমরা যে বুঝি যে সে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, আপনার সেকেন্ড কোশ্চেন। অসংখ্য ধন্যবাদ স্যার। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা ক্যান্সারে আলাদা আলাদা কিছু লক্ষণ বহন করে। সো আমরা যে কিছু এখানে গদ-বাঁধা কিছু হ্যাঁ। লক্ষণ নিয়ে বসে থাকবো সেটা কিন্তু না। এজন্য আমাদের ক্যান্সার সম্পর্কে কিন্তু জানতে হবে হুম। যে কোনটা তার ক্যান্সারের লক্ষণ এবং কোনটা তার স্বাভাবিক লক্ষণ। এটা যদি আমরা গেস করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে রোগীটা ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে। অনেক সুন্দর আলোচনা। ইতিমধ্যে আমাদের লাইভ প্রোগ্রামে অনেকে জয়েন করছে। আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা স্যার ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আমাদের আজকে লাইভ প্রোগ্রামে জয়েন করছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে এবং এই বয়সে উনি আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন। এছাড়াও আরো অনেকে জয়েন করেছে। আমি আস্তে আস্তে তাদের নাম বলবো, যেহেতু এখন আমি আসলে ক্লাসের মধ্যে ঢুকে গেছি। আমি সমাপ্তি ঘোষণা আগে সকলের নাম ঘোষণা করবো। এখন এখানে আরেকটা কোশ্চেন, যেটা আপনি বললেন যে রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য আমরা অনেক সময় থেরাপি দেওয়া হয়ে থাকে। কারণ হোমিওপ্যাথিতে কি এরকম ধরনের কোনো থেরাপি আছে যার মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধকে বৃদ্ধি করা যায়? আচ্ছা, ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই যে অ্যাডভান্স স্টেজে বা অ্যাডভান্স যে মেডিকেল সায়েন্সে আমার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে আমরা যে থেরাপি দিচ্ছি বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে থেরাপি দেওয়া হয়, সেটা কিন্তু এই যে PDL হচ্ছে 1 এবং হচ্ছে CRT, এই যে থেরাপি দেওয়া হচ্ছে হোমিওপ্যাথি কিন্তু থেরাপিটা আছে। কিন্তু দেখেন, আপনারা সচরাচর দিয়ে থাকেন, কিন্তু আপনার বোঝেন নাকি, আপনারা যখন একটা প্রেগনেন্সি মাদার যখন আসে, তখন কিন্তু আপনি অ্যান্টিসাইক্লোটিক, অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টি সোরিক, হ্যাঁ, অ্যান্টি টিউবারকুলার ওষুধ কিন্তু আপনারা স্টেজ বাই স্টেজ দেন না? আপনারা দেখেন, আপনারা 5 মাস থেকে শুরু করেন, 7 মাসে দেন, 9 মাসে দেন, এগুলো দেন। কেন দেন? এটা তার শরীরে যদি অ্যান্টি সিফিলিটিক মাইজম দেন বা অ্যান্টি সোরিক মাইজম দেন, অ্যান্টি সাইকোটিক মাইজম এর ওষুধ কিন্তু আপনারা দিয়ে থাকেন। এই যে এইগুলোই কিন্তু আপনাদের হোমিওপ্যাথিক জন্য কিন্তু ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আপনার প্রতিষেধক হিসেবে আমরা দিয়ে থাকি বা আমরা দিই। কিন্তু আমরা বুঝি না কেন দিই। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, একটা মানুষ সে ফর এক্সাম্পল আপনি অ্যান্টিসাইকোটিক কেন দেন? অ্যান্টিসাইকোটিক দেওয়ার উদ্দেশ্য যেন এই বাচ্চারা কোনো সাইকোটিক মাধ্যম থেকে সে দূরে থাকতে পারে। যদি কোনো ব্যক্তি বা কোনো মা বা মায়ের বাচ্চা যদি এইরকম মাইজমেটিক থেকে সে দূরে থাকতে পারে, সে তো নর্মাল বেবি হয়ে বের এলো। তার ভিতরে হাইপার ফ্ল্যাশে হচ্ছে না পরবর্তীতে, বা হাইপারট্রফি হচ্ছে না, বা নিউপ্লাজম হচ্ছে না, লিম্ফোমা হচ্ছে না। তাহলে আপনি তো দিয়েই থাকেন, তাহলে এর থেকে বড় প্রতিষেধক আর কি হতে পারে হোমিওপ্যাথিতে? এই জন্য আমরা যারা প্রেগনেন্সি অবস্থায় মায়েদের, আপনারা সবসময় অ্যান্টি এই মাইজমেটিক ওষুধগুলো সিম্পটোমেটিক ভাবে আপনারা দিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। এর মধ্যে কিন্তু অলরেডি আমরা প্রেগনেন্সি থাকা অবস্থায় মহিলাকে কিভাবে ট্রিটমেন্ট করবো সেটাও কিন্তু আমরা আলোচনায় চলে এসেছে। খুব ভালো লাগছে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমরা কিন্তু অবশ্যই স্যারের কাছ থেকে সেই উত্তরটি জেনে নেব। আরেকটি প্রশ্ন আমি এখানে চলে যাচ্ছি। একটু আগে কিন্তু আমরা ক্যান্সার যে আসলেই জন্মগতভাবেই বহন করি, এটা কিন্তু আপনি সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আসলে যে ক্যান্সার যে এটা একটা ইউনিভার্সাল ট্রুথের মতো। এখন এটার কারণটা কি? ক্যান্সার সিম্পটম কেন মানে আপনার জন্মগতভাবে কথাটা হয়? বেশি ভালো আসতেছে না, আপনার কথাটা সুন্দর কেটে কেটে আসতেছে। ও আচ্ছা, কথাটা কেটে আছে। আজকে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আমার কথা এবং আপনারও মাঝখানে অনেকগুলি কথা কেটে গিয়েছিল। এটা আসলে একটা টেকনিক্যাল প্রবলেম।
আমি প্রশ্ন করছি যে অলরেডি কিন্তু আপনি আমাদেরকে এই ব্যাখ্যাটা দিয়েছেন যে ক্যান্সার সেল জন্মগতভাবে আমরা আমাদের দেহে গ্রহণ করি, এটা সাইন্টিফিক ব্যাখ্যা আপনি আমাদেরকে দিয়েছেন। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এটা তো একটা ইউনিভার্সাল, এর কারণ কি, কেন আমরা এটা জন্মগতভাবে গ্রহণ করি এবং এর থেকে কি আমাদের পরিত্রাণের কোনো উপায় আছে বা কি করলে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো? আচ্ছা, এবার আসেন পরিত্রাণের ব্যাপারটা কি। হ্যাঁ, পরিত্রাণের বিষয় হচ্ছে ইউনিভার্সাল যে কজ, ক্যান্সারের যে কজ, আপনারা 80 থেকে 90% কজই হচ্ছে কনজেনিটালি। ফর এক্সাম্পল, একজন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে কি হচ্ছে না, তার প্রথম কজ হচ্ছে তার ডিএনএ যে ড্যামেজ, ডিএনএ ড্যামেজটা হওয়ার জন্যই সে মেনলি এই ক্যান্সারে আক্রান্ত হয়। এক, সেকেন্ড হচ্ছে তার সেল ডিভিশন ইরোড। সেল ডিভিশন ইরোড বলতে তার যে সেলের যে মিউটেশন হচ্ছে, তার সেলের যে গঠন হচ্ছে, সে এটার ভিতর ত্রুটি সম্পূর্ণ থেকে যাচ্ছে, মানে পুরোপুরি করে যাচ্ছে না বা করতেছে না। এবং থার্ড হচ্ছে তার জন্মগতভাবে। এখন এখান থেকে রোধ করার কোনো সুযোগ আমাদের নেই। আপনার এও বলে রাখি, আমাদের জীবন দশায় সবসময় আমরা ক্যান্সারের সেল ফাইট করে আমরা জীবন পরিচালনা করি। বলা যাচ্ছে আমাদের শরীরে এই ক্যান্সারের এই জাম 8 থেকে 10 বার ঘটিত হতে পারে, মানে সংগঠিত হতে পারে। কখন যে ঘটন হবে বা কখন যেটা আক্রান্ত হবে কিন্তু কেউ বলতে পারবে না, বুঝতে পারবে না। আজকে সকালে সে ভালো আছে, বিকেলে কিন্তু সে ক্যান্সার আক্রান্ত হতে পারে। আপনি আপনার শরীরের যে সেল গঠন বা আপনি যে বেঁচে আছেন, এটাই তো আপনার জীবনের একটা রিস্ক। বেঁচে থাকাটাই রিস্ক। কেন রিস্ক দেখেন, আহ, আপনি আমরা আন্তরিকভাবে দুঃখিত, আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, তবে খুব অল্প সময়ের মধ্যে হয়তো স্যার আমাদের মধ্যে জয়েন করবেন এবং আমরা খুব চমৎকারভাবে কিন্তু অনুষ্ঠানটা উপভোগ করেছি। আমি চলে যাচ্ছি আমাদের কিছু কমেন্ট বক্সে, যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি আমি নজরুল স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি আসলে আমাদের ইন্সপায়ার করেন, প্রত্যেকটি অনুষ্ঠান উনি আমাদেরকে জয়েন করেন অনুষ্ঠানে, এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আছে সাইফুল ইসলাম, উনি নিচে নট ওকে। হ্যাঁ, প্রথম আমাদের একটু সাউন্ডের সমস্যা ছিল এবং টেকনিক্যাল কারণে আমরা স্যারকে স্টুডিও উপস্থিত করতে পারিনি, এর জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। ডাক্তার জুয়েল রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা খাতুন নাজু আপা, উনি লিখেছেন দেখা যাচ্ছে কিন্তু আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকের প্রোগ্রামটি আসলেই সবার কথাগুলি একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। রবিউল ইসলাম রবি, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উবাইদুর রহমান, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। জি, আমরা চেষ্টা করেছি আসলে সাউন্ড ক্লিয়ার আনতে, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আসলে আমরা সাপোর্ট দিতে পারিনি। মোহাম্মদ মহসিন আলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভালো বোঝা যাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার করুন। জি, সেটা চলছে। ডক্টর সালমা ইসলাম মিলি, আসসালামু আলাইকুম প্রিয় স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। এছাড়া আরো জয়েন করেছেন ওয়াজি নাজির, তিনি দিয়েছেন যে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হ্যাঁ, অবশ্যই আমরা হোমিওপ্যাথিতে অবশ্যই আমরা টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এর জন্য কিন্তু কিছু কিছু লক্ষণ আমাদের অবশ্যই লাগবে, যে লক্ষণগুলি কিন্তু স্যার অলরেডি আমাদের মাঝে ব্যাখ্যা করলো, যেগুলি হচ্ছে তার প্যাথোলজিক্যাল সিমটম, তার কিছুটা হচ্ছে ফিজিওলজিক্যাল সিমটম, এগুলো কিন্তু স্যার অলরেডি আমাদের মধ্যে ব্যাখ্যা করে গিয়েছেন। নজরুল স্যার, আসসালামু আলাইকুম, আই এম ওয়াচিং দিস প্রোগ্রাম, থ্যাংক ইউ লট অফ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। ডাক্তার সালমা আক্তার মিলি, এক্সিলেন্ট লাইভ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সেরিনা ইসলাম, আসসালামু আলাইকুম রাশেদ স্যার। স্যারের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, কারণ একটু পরে হয়তো স্যার আবার আমাদের মধ্যে জয়েন করবে, যেহেতু আজকে একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। নাইস জব, শিক্ষণীয় আলোচনা। আমাদের সহ মহাসচিব, আমাদেরকে উনি যুগ্ম মহাসচিব, উনি আজকে জয়েন করেছেন, ধন্যবাদ ডাক্তার শাহানা রেবাকে। উনি লিখেছেন শিক্ষণীয় আলোচনা, ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং আলোচক উভয়কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ। মা হোমিও হল, আমিও তাই করি স্যার, ধন্যবাদ স্যার। গর্ভকালীন সময়ে শরিক মায়োজম ও সাইকোসিস মায়োজমের বিবেচনা নিতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু সবাই যারা ডাক্তার আছি, বিশেষ করে যারা আমরা ফিমেল ডাক্তার, তারা কিন্তু হর হামেশাই কিন্তু আমরা মহিলা এবং বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করে থাকি। এবং যখন একজন গর্ভবতী মহিলা আমার কাছে আসে, আমরা কিন্তু তাদেরকে এবং শুধু গর্ভবতী না, আমি বলবো যে যাদের প্রেগন্যান্সি কন্টিনিউ হয়নি, বন্ধাত্ম মহিলা আছে, তাদেরকেও কিন্তু আমরা প্রেগন্যান্সি কন্টিনিউ করাই এই ট্রিটমেন্টের মাধ্যমে।
এবং একজন গর্ভবতী মহিলাকে কিন্তু আমরা সঠিক সময় কিন্তু সঠিকভাবে তাকে ট্রিটমেন্ট দেই এবং পর্যায়ক্রমে কিন্তু সোরিক সাইকোটিক এই মায়োজনগুলো ধরে ধরে কিন্তু আমরা লক্ষণ ব্যক্তির উপরে কিন্তু তাদেরকে আমরা ট্রিটমেন্ট করি, যে কথাটি অলরেডি কিন্তু স্যার আমাদের মাঝে ব্যাখ্যা করেছেন। মা হোমিও হল জীবনে শেষ পরিণত হবে, এটাই পরিণতি। হ্যাঁ, আমাদের ক্যান্সার সেল আসলে স্যার যেভাবে ব্যাখ্যা করলো, এখন তো মনে হচ্ছে যে আমরা সবাই ক্যান্সারে, কিন্তু এটা হয়তো আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে। কোনো একদিন হয়তো বা যদি সেটা বিক্ষুব্ধ অবস্থায় হয়ে যায়, তাহলে হয়তো আমরাও এক সময় আল্লাহ মাফ করুক এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারি। তবে তার আগে অবশ্যই আমাদের কিছু নিয়ম কারণ এবং কিছু স্বাস্থ্যবিধি বা স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপনে চলাফেরা করছি সেটা কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। কারণ বর্তমান সময়ে আমাদের এমন একটা সময়, এখানে কিন্তু আমাদের সকাল থেকে শুরু করে রাতে শোয়া যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি কার্যক্রম এবং খাবার দাবারে কিন্তু আমাদের ভেজাল আছে, যার কারণে কিন্তু আমরা আরো বেশি ক্যান্সার আক্রান্ত হচ্ছি। অসংখ্য ধন্যবাদ। অলরেডি স্যার আমাদের মধ্যে চলে এসেছে, তাই আমরা কালক্ষেপণ করে যাচ্ছি না। স্যার, আপনি কন্টিনিউ করুন আপনার সাবজেক্টের উপরে। পরবর্তী যে প্রশ্ন ছিল, আমরা এখান থেকে বেরোনোর সুযোগ কি, ক্যান্সার না হওয়ার সুযোগটা কি? প্রথম কথা হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে কজ ছিল সেটা হচ্ছে, আবার রিপিট করি, আমাদের যে ডিএনএ এর যে ড্যামেজ সেটা কিন্তু আপনি কখনোই রোধ করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে তার সেল ডিভিশন ইরোড, মানে সেল যে তার পলিফারেশন হচ্ছে এটাও কিন্তু আপনি তাকে রোধ করতে পারবেন না। থার্ড অপশন হচ্ছে তার জন্মগত তার জেনেটিক্যাল যে ব্যাপার মিউটেশনটা সেটাও কিন্তু আপনি রোধ করতে পারবেন না। সবই কিন্তু আউট অফ কন্ট্রোল। আমাদের হাতে কিচ্ছু নাই। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের একটা মাত্র হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে হবে এবং আমাদের ভাইটাল যে ফোর্স, এই ভাইটাল ফোর্সটাকে আমাদেরকে বাড়াতে হবে। এই ভাইটাল ফোর্সকে বাড়ানোর জন্য আমাদের যা যা করা তাই করতে হবে। এটা একটাই মাত্র অপশন এবং একটাই জিনিস, এরপরে কোনো কিছু নেই। আবার এবার আসেন, আমরা যদি একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে যাই, তখন আপনি তার ট্রিটমেন্ট পলিসিটা হোমিওপ্যাথিতে কি দেবেন বা কি হবে? এবার আসেন, আপনারা খুব একটু মনোযোগ সহকারে শোনেন। আমি আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটা বলে দিচ্ছি। আ আমাদের সমাজে ৩ ধরনের প্রচলিত ট্রিটমেন্ট রয়েছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ মানে তো আপনারা বোঝেন। প্রিভেন্টিভ আ পে আ সেকেন্ড হচ্ছে পেলিয়েটিভ। আর থার্ড হচ্ছে কিউরেটিভ। আপনি এই ক্যান্সার নিয়ে যেটা আলোচনা করছেন, এই ক্যান্সারকে কিন্তু আপনি কিউরেটিভ করতে পারবেন না। আপনি একে সবসময় পেলিয়েটিভ দিতে পারবেন। আর পেলিয়েটিভ ট্রিটমেন্ট হচ্ছে আপনি অ্যাপোরিজম নাম্বার দেখবেন ১৪ নাম্বার অ্যাপোরিজম নাম্বার এবং হচ্ছে 67 ফুটনোট অ্যাপোরিজম নাম্বারে কিন্তু আপনাদেরকে বলা আছে যে একটা পেশেন্ট যখন এরকম ক্রিটিক্যাল অবস্থায় পড়বে বা অবস্থায় থাকবে, তার যে সিম্পটম রয়েছে সেই সিম্পটম গুলোকে আহ মানে কারেকশন করার জন্য, রোগীকে কষ্ট কম দেওয়ার জন্য আপনাকে সেই রকম পেলিয়েটিভ ট্রিটমেন্ট তাকে দিতে হবে। এটা আপনি দেখেন অ্যাপোরিজম 67 এর ফুটনোটেও আছে আরকি। সেক্ষেত্রে কি আছে দেখেন, এখানে হোমিওপ্যাথিতে এই ক্যান্সারের ট্রিটমেন্টটা খুব ইজি আমার কাছে মনে হয়। কেন ইজি দেখেন? যখন একটা ক্যান্সার আপনার সামনে আসলো, যে ক্যান্সারই হোক না কেন, সে ফর এক্সাম্পল আপনি দেন লাং ক্যান্সার। মনে করেন লাংসের তার হচ্ছে অ্যাডিনোকার্সিনাম হয়েছে। ইনভেসিভ স্কোমা সেল হতে পারে বা অ্যাডিনোকার্সিনোমা হয়েছে মনে করেন যে। এখন অ্যাডিনোকার্সিনোমা হয়েছে তার ফুসফুসে। তার কি সিম্পটম থাকবে আপনি নিশ্চয়ই অবশ্যই বুঝবেন। নরমাল যে কমন যে সিম্পটম, তার কাশি হবে, তার জ্বর আসবে, তার ব্যথা হবে, তার রক্ত মানে হচ্ছে কাশির সাথে রক্ত আসতে পারবে, শুকাই যাবে। এই নরমাল এই সিম্পটম গুলো কিন্তু আসবেন। এবার আসেন, এই যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে একটা ফুসফুস ক্যান্সারে, তার কোন সিস্টেমের উপরে চলে গেল? নিশ্চয়ই রেসপিরেটরি সিস্টেমের উপর চলে গেল। এই রেসপিরেটরি সিস্টেমে চলে গেল। এই রেসপিরেটরি সিস্টেমের অর্গান গুলো কেমন অর্গান হচ্ছে? এগুলো হচ্ছে মিউকাস মেমব্রেন টাইপের অর্গান। মিউকাস মেমব্রেন অর্গানটা কি সেটা আপনাকে বুঝতে হবে। এই মিউকাস মেমব্রেনের উপর ডিপেন্ড করে আপনি তার সাইন সিম্পটম নেবেন, তার নরমাল সিম্পটম নেবেন। দেখবেন আপনি এখান থেকে নরমাল যে সিম্পটম এসেছে,
পারসেপশনে বা টোটালিটি কিছু সিম্পটম আপনি নেবেন তার কিছু ব্যাপার নিয়ে যদি আপনি এই মিউকাস মেমব্রেনের ফার্স্ট গ্রেড ওষুধ বা সেকেন্ড গ্রেড ওষুধ বা রেসপিরেটরি সিস্টেমের উপরে যে ওষুধগুলো পড়ে আপনি যদি তাকে সেই ওষুধটা দেন দেখবেন তার এই কষ্টগুলো কমে গেছে। এখন দেখেন আরেকটা হতে পারে তার স্টোমাক সেল কার্সিনোমা। স্টোমাক সেল কার্সিনোমা তার আসলে এই যে আপনি তাকে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে কিন্তু। আপনাকে একটা জিনিস বলি আপনাকে, অনেকেই আপনারা কিছু ধারণা করেন বা এটা আ বোঝেন যে আমরা হচ্ছে আমরা রোগকে নয় রোগীকে ট্রিটমেন্ট করি। আ এখন একটা রোগী আর রোগ কখন হয়? আপনাকে আজ বুঝতে হবে। আপনি একটা রোগ তখনই হবে, রোগ যদি কখনো তার ভিতরে বাসা বাঁধে তবেই তো সে রোগী হলো। নাকি? রোগ ছাড়া কি সে রোগী হইছে? এই রোগটাকে কিন্তু আপনি ডায়াগনোসিস করতে হবে। এই রোগটাকে ডায়াগনোসিস ছাড়া আপনি করবেন কিভাবে? আপনাকে নলেজ অফ ডিজিজ জানতে হবে। নলেজ অফ পাওয়ার আপনার মেডিসিনাল অ্যাকশন জানতে হবে। নাহলে পারবেন কি? আপনাকে তো অবশ্যই বলা হয়েছে নলেজ অফ ডিজিজ। এই ডিজিজ যদি আপনি না জানেন তাহলে আপনি রোগীকে চিনবেন কিভাবে? রোগী জানবেন কিভাবে? তার মানে একটা রোগে যদি কখনো একটা ব্যক্তি আক্রান্ত হয় দেন সেই কিন্তু রোগী হলো। আমরা কেন বলি রোগকে নয় রোগীকে? কেন বলা হয় যে আমরা টোটালিটি অফ সিম্পটম তাকে দিই। তার মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সকল সিম্পটম গুলো নিই। যখন পা থেকে মাথা পর্যন্ত সিম্পটম গুলো নেন, তখন রোগের যে নরমালি পার্টিকুলার যে সিম্পটম গুলো আপনার আসে সেগুলো তো নেন। সাথে শুরু করে তার টোটাল অফ সিম্পটম নিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করেন। এইজন্য আমাদের বলা হয়েছে রোগীকে ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু রোগটা কিন্তু আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ, তার এই রোগে আক্রান্ত ডিউ টু প্যাথোলজি। প্যাথোলজি ছাড়া কিন্তু আপনি এক পাও চলতে পারবেন না। আমার এই কনসেপশনটা বলি আপনাকে, প্যাথোলজি ছাড়া আমাদের পক্ষে কোনোভাবেই আ এই সমাজে বলেন, এই মডার্ন যুগে বলেন বা মডার্ন সায়েন্স এ বলেন, আমরা কিন্তু পারব না। আমরা হচ্ছে আ আমরা একটা সিম্পটম দেখে আমরা একটা শুধু সিম্পটম দেখে কিন্তু রোগটা ডায়াগনোসিস করা যাবে না। আমরা এত বড় ডাক্তার হতে পারছি না বা তাহলে এই বিশ্বে এত কোটি টাকা ইনভেস্ট কিন্তু এই প্যাথোলজির জন্য হতো না। আমাদের কিন্তু অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। একটা আ নরমাল আপনারা বোঝেন প্যাথোলজিক্যাল যদি আপনারা জানেন, এর সাথে যদি টোটালিটি অফ সিম্পটমটা নেন, তাহলে কিন্তু আমাদের ওষুধ সিলেকশন করা এত কারেন্টের মতো হবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। আপনি যদি প্যাথোলজিক্যাল হিস্ট্রি দিয়ে যদি আপনি রুগীটা ট্রিটমেন্ট করতে পারেন, সেই রোগটাকে, এই রুগী খুব ফেথফুলি কিন্তু ভালোর দিকে বা কিউরিটিকে মানে হচ্ছে তাকে নিয়ে যাওয়া সম্ভব। এটা হচ্ছে আপনারা বুঝে নেবেন আরকি। এজন্য আমাদের সবকিছুতে কনক্রিট করবেন না। আমাদেরকে ফ্লেক্সিবিলিটি নিতে হবে। কারণ ফ্লেক্সিবিলিটি এমন একটা জিনিস জানার কোনো শেষ হবে না। মানে আপনাকে জানতে হবে। প্যাথোলজি জানতে হবে। না জেনে কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। একটা জিনিস আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল একটা ব্যক্তির হচ্ছে আ পলিইউরিয়া হচ্ছে। মানে তার ঘন প্রসাব হচ্ছে বা প্রসাবে তার অনেক কিছু সিম্পটম আছে। হয় প্রসাব আটকায় আসতেছে বা প্রসাবে পাসেল আসতেছে কিনা বা প্রসাবে তার ব্লাড আসতেছে কিনা, আরবিসি আসতেছে কিনা বা এপিথেলিয়াল সেল আসতেছে কিনা। আপনি না জেনে তাহলে আপনি তার কি ট্রিটমেন্টটা করবেন? সে আসলে সিস্টাইটিস এ ভুগলো? না সে তার হচ্ছে আ কোরিন ইউটিআই তে ভুগলো বা তার হচ্ছে তার কোলিলিথিয়াসিস এ ভুগলো বা তার রিনাল ক্যালকুলাইট ভুগলো আপনি বুঝবেন কিভাবে? এটা যদি আপনি বুঝে করেন দেন কিন্তু আপনার ট্রিটমেন্টটা খুব ইজি হয়ে যাবে। এজন্য নলেজ অফ ডিজিজ কিন্তু আপনাদেরকে জানতে হবে। আপনি যদি ক্যান্সারের ট্রিটমেন্ট করতে চান, ক্যান্সারটা কোন লোকেটে আছে, কোন টাইপের সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কোন সিস্টেমটিকে ইনভলভ করেছে। ফর এক্সাম্পল একটা ক্যান্সার হচ্ছে মেটাস্টেসিস হয়ে গেছে। একটা স্টোমাক ক্যান্সার হয়েছে বা এটা হচ্ছে তার লাংসে চলে গেছে বা তার ব্রেনে চলে গেছে। এই যে মাল্টি ফাংশনাল যে ট্রিটমেন্ট মানে ক্যান্সার রূপান্তরিত হয়ে গেল, সেগুলো আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? আপনি যদি এটা না ডায়াগনোসিস করতে পারেন, আপনি সমুদ্রের ভিতরে পড়ে যাবেন। এই সমুদ্রের ভিতরে পড়ে গেলে আপনি ট্রিটমেন্টের কোনো আগা-মাথা পারবেন না বা বুঝবেন না। এজন্য আপনার প্যাথোলজিক্যাল হিস্ট্রিতে নিয়ে যদি আপনি ট্রিটমেন্টটা করেন, তাহলে কিন্তু এই রোগীকে ভালো রাখা সম্ভব। জি, আপনার আর কোয়েশ্চেন? আমাদের সভাপতি স্যার সম্ভবত ওনার মাইকটা অন রেখেছেন। আমি অনুরোধ করব ওনার মাইকটাকে অফ রাখতে। আমাদের সভাপতি স্যার কি শুনতে পাচ্ছেন? জি, অনেক চমৎকার আলোচনা। আমরা অনেক কিছু জেনেছি।
এখন আমাদের আসলে ক্যান্সার কিন্তু একটা মারাত্মক ব্যাধি। আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলবো এবং সর্বোপরি শেষ পর্যন্ত বলবো। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যান্সার রোগের জন্য হোমিওপ্যাথি কতটা সহায়ক, এবং আদৌ কি একজন ক্যান্সার ডাক্তার, সরি একজন ক্যান্সার রোগী যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেয়, তাকে আমরা কতটুকু আশাআলো দেখাতে পারি, এই বিষয়ে যদি একটু আপনি বলবেন। প্রশ্নটা অনেক সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটার হচ্ছে আমরা একটা ক্যান্সার রোগী আসলে আমি তাকে কতটুকু আশ্বস্ত করতে পারবো। প্রথম কথা হচ্ছে একটা ক্যান্সার রোগীকে ভালো রাখা যায়, তাকে পেলিয়েশন দিয়ে ভালো রাখা যায় দীর্ঘদিন ধরে, তাকে কিউরেটিভ করা যায় না। এবার আসেন পেলিয়েশন দিয়ে কিভাবে রাখা যায়। আপনি মডার্ন যে হচ্ছে প্রসেস, ট্রিটমেন্ট প্রসেস, তাকে আপনাকে কয়টা জিনিস মানে করতে হবে। একটা সার্জারি করতে হবে, আইদার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি বা হরমোন থেরাপি বা ইমিউনোথেরাপি। এর বাইরে কিন্তু কোনো প্রোটোকল নেই। তার মানে একটা মানুষ যদি সে থেরাপিটা নিতে থাকে, হচ্ছে সে কবরের আগ পর্যন্ত কিন্তু তো থেরাপি নিয়ে মরতে হবে, এটাই ব্যাপার। একটা থেরাপি নিলে তার কি হচ্ছে? প্রথমত সাইড ইফেক্টের কথা বাদ দেন। একটা থেরাপি নেওয়ার পথে তার যে নরমাল সেল কিন্তু নরমাল সেলগুলো ভেঙে যাচ্ছে বা নরমাল সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। তাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন না। যখন একটা জিনিস মনে রাখবেন, আ একটা ক্যান্সার সেল যেভাবে আছে, একটা ক্যান্সার কিন্তু একটা রোগী কিন্তু ক্যান্সারে মারা যায় না। ক্যান্সারের ভিতরে অনেকগুলো অ্যান্টিজেন কিন্তু রিঅ্যাকশন করে বা ক্যান্সার থেকে অনেকগুলো রিএজেন্ট কিন্তু যখন ওখান থেকে আ সিক্রেশন করে তখনই কিন্তু মানুষ কিন্তু ক্যান্সারে মারা যায়। একটা ক্যান্সার একটা জায়গায় লোকেটেড হয়েছে। ওকে যদি আপনি নাড়াচাড়া না করেন, তাকে যদি স্মুথলি চালানো করেন, সে কিন্তু তার মতো করেই কিন্তু থাকবে। বের হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যখন আপনি একটা ক্যান্সারকে এই কোর বায়োপসি করেন বা বায়োপসি করেন, তখন তাকে থেরাপি ধরেন, সে কিন্তু আপনাকে উল্টা একটা রিঅ্যাক্ট করবে। উল্টা রিঅ্যাক্ট করার পরে কি হবে? এটা ব্রেস্টে যদি আপনি তাকে থেরাপি দিতে থাকেন, তার বোনে যাবে মাস্ট। সে ৩ মাস বা ৪ মাস। এটা থেরাপি রোগীকে আপনি কিছুদিন ভালো রাখার পরেও কিন্তু সে আর পারমিট করতে পারবে না। সে কিসের উপর ডিপেন্ড করবে, পারমিট করতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে তার ইমিউন সিস্টেমের উপর করবে। যে ব্যক্তি বা যে পেশেন্টের ইমিউন সিস্টেমটা ভালো, সে একটু বেশ কিছুদিন ৬ মাস বা ১ বছর কন্টিনিউ করতে পারবেন কেমো নিতে। আর যার ইমিউন সিস্টেম ভালো না, ২-৩ টা কেমো নেওয়ার পরে সে কিন্তু শেষ হয়ে যাবে। এখন দেখেন, এই ক্ষেত্রে আমি বলি, একটা ক্যান্সার পেশেন্ট যদি কখনো কেমো নেয়, আপনারা দেখেন আপনার এই পর্যন্ত কোনো পেশেন্টকে কেমো দেওয়ার পরে বা রেডিও দেওয়ার পরে বা হরমোন বা ইমিউন সিস্টেম দেওয়ার পরে ভালো হয়েছে কয়টা রোগী, আপনি এটা এনালাইসিস করবেন এবং এটা নেওয়ার পরে সে কতদিন কন্টিনিউ করে সেটা এনালাইসিস করবেন। একটা রোগীকে সর্বোচ্চ যদি তার ইমিউন সিস্টেম ভালো হয় ৬ থেকে ১ বছর সে কন্টিনিউ করতে পারেন। আর যদি ভালো নয় ৩ থেকে ৬ মাসের ভিতরে কিন্তু চলে গেল। সে কেমো নিয়ে সে তো মারা গেলই, সাথে তার পরিবার সহকারে কিন্তু মারা গেল। পুরা জেনারেশন কিন্তু সে ক্রস করে চলে গেল। কিন্তু এই ক্ষেত্রে হোমিওপ্যাথির যে বিষয়টা, আমি আপনাকে ক্যান্সারের মানে কিউরের জন্য কখনোই বলছি না যে ক্যান্সার কখনো কিউর হবে। কিন্তু যে অবস্থায় যে স্টেজে থাক না কেন, সে রোগীকে যদি আপনি হোমিওপ্যাথিকে তার সিম্পটোমেটিক কিছু ট্রিটমেন্ট দিয়ে বা তার সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য, তার ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করার জন্য, তার ভাইটাল ফোর্স কে বা ভাইটাল প্রিন্সিপাল কে যদি আপনি ইমপ্রুভ করতে চান, যদি সে ওষুধ দিতে চান, সে রোগী কিন্তু ভালো রাখা যায়। দীর্ঘ সময় ভালো রাখা যায়। মানে উইথআউট কেমো, উইথআউট সার্জারি, উইথআউট রেডিওতে কিন্তু একটা রোগীকে ভালো রাখা যেতে পারে। এজন্য আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই ধরনের কাজ করে যাচ্ছি। ভালো রেজাল্ট আসতেছে। একটা রোগী ২ বছর, ৪ বছর, ৬ বছর, ১০ বছর ধরে কিন্তু সে কন্টিনিউ ভালো আছে বা ভালো থাকতেছে। এইজন্য আমি বলি আ অন্যান্য প্যাথির থেকে, অন্যান্য থেরাপি থেকে আমি মনে করি হোমিওপ্যাথিক ওষুধ অনেক সেফটি এবং অনেক আ মানে এফিশিয়েন্ট এবং অনেক হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আমি মনে করি ক্যান্সার আপনারা কিন্তু অহরহই কিন্তু ক্যান্সার ট্রিটমেন্ট করে থাকেন। অহরহই করেন। কিন্তু আপনারা হয়তোবা জানেন না বা বোঝেন না। দেখেন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে। আপনারা তো আমরা তো আসিলের জন্য আমরা তো খুব বিশ্ববিখ্যাত যে আসিলের জন্য হোমিওপ্যাথিক ভালো। আপনারা কি জানেন আসিলও একটা ক্যান্সার? আপনারা হয়তো বোঝেন না। আসিল থেকে যে ক্যান্সার গুলো হয় সেটাকে বলে বেসিল সেল কার্সিনোমা। এই বেসিল সেল কার্সিনোমা কিন্তু আপনারা সচরাচরই কিন্তু ভালো করে দিচ্ছেন। কেউ কস্টিকাম দিয়ে ভালো করছেন, কেউ অ্যাসিড দিয়ে ভালো করছেন, কেউ হিপাসাব দিয়ে ভালো করছেন, কেউ থোজা দিয়ে ভালো করছেন তো? এই যে বেসিল সেল কার্সিনোমা কিন্তু আপনি ওষুধ দিয়ে ভালো করতেছেন। কিন্তু আপনি যদি এটা যদি ওষুধ দিয়ে ভালো না তারা কি যাচ্ছে? তারা হচ্ছে রেডিয়েশন এ যাচ্ছে। তারা ওখানে আ
পুরাই দিচ্ছে বা তাকে রেডিয়েশন দিয়ে বা আপনার বাইরে রেডিয়েশন দিয়ে কিন্তু পুরাই ফেলে কিন্তু আবার পরবর্তীতে কিন্তু বড় আকার ধারণ করতেছে। তার মানে দেখেন আপনাদের কাছে কিন্তু আপনারা কিন্তু সচরাচর মানে অহরই কিন্তু ক্যান্সার রোগী ভালো করতেছেন। এনাদের থিং দেখেন হচ্ছে কর্ন, আপনারা কর্নটা ভালো করতে পারেন। আপনার অ্যান্টি ইনক্লুড দিলেই তো কর্ন ভালো হয়ে যায় অনেক সময়, অ্যামিনাইট্রিকাম দিলেই তো ভালো হয়ে যাচ্ছে, হচ্ছে না? এই যে কর্ন যে হচ্ছে ওখানে শক্ত হয়ে যাচ্ছে, ওখানে কি সেল ডিভিশন হচ্ছে না, ওখানে কি অ্যাবনরমাল হাইপারপ্লাসিয়া হচ্ছে না? ওটা তো একটা হাইপারপ্লাসিয়া। আপনি ওটা হাইপারপ্লাসিয়া দেন আপনি হচ্ছে হাইপারপ্লাসিয়াকে নরমাল ওয়েতে বা নরমাল টিস্যুতে আপনি রূপান্তরিত করে দিচ্ছেন। দ্যাট ইজ এটা তো আপনার একটা ক্যান্সার। এই ক্যান্সারটা কিন্তু আপনি সৃষ্টি করে দিচ্ছেন বা ভালো করে দিচ্ছেন। এই যে বিনাইন ইনভেসমেন্ট পোস্টে যেটা বিইপি বলে সেটা কিন্তু আপনার ভালো করে দিচ্ছেন ওষুধ দিয়ে দ্বারা মাধ্যমে। তো ঠিক আছে, এর থেকে ভালো কি হতে পারে বা এর থেকে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি মনে যদি আপনারা আসিল যে ট্রিটমেন্টটা যদি খুব ফেথফুলি করতে পারেন বা খুব ইজিলি করতে পারেন তাহলে ক্যান্সার ট্রিটমেন্ট এরকমই করতে পারবেন। আরো বলে রাখি, ক্যান্সার কিন্তু একটা ইমোশনাল ডিজঅর্ডার রোগ, ইমোশনাল ডিজঅর্ডার। মনে করেন ইমোশনাল ডিজঅর্ডার কেন? আমার বাপের ক্যান্সার হয়েছে, আমার মায়ের ক্যান্সার হয়েছে, না জানি কি না হয়, মারাই তো যাবে। কিন্তু এই যে আমরা হুমড়ি খেয়ে যে যেখানে পড়ে থাকি এখান থেকে গিয়ে কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দেখেন এই ক্যান্সার থেকে কিন্তু করোনা ভাইরাস কিন্তু আরো বেশি মারাত্মক, এই ক্যান্সার থেকে প্যারাটাইফয়েড বা টাইফয়েড কিন্তু আরো বেশি মারাত্মক, এই ক্যান্সার থেকে কিন্তু ডেঙ্গু কিন্তু আরো বেশি মারাত্মক। ডেঙ্গুকে কয়দিন রাখতে পেরেছেন বলেন আপনারা? 3 দিন 5 দিন পর তো ধাপ করে মারা গেছে। কিন্তু একটা ক্যান্সার রোগী কিন্তু হলে আপনারা বুঝতে পারেন সে কতদিন লাইফ স্পেন্ড করবে, কতদিন সে বেঁচে থাকার মতো ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে। এটা রোগী তার মানে কি ডেঙ্গুর থেকে একটা ছোট রোগ হচ্ছে ক্যান্সার বা একটা টাইফয়েড থেকে ছোট রোগ হচ্ছে ক্যান্সার। এজন্য ক্যান্সার নিয়ে ঘাবড়ানোর কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা সাহস নিয়ে আগান, দেখবেন ইনশাআল্লাহ আপনারাও এই ক্যান্সার ট্রিটমেন্টটা খুব ইজিলি খুব সফট হ্যান্ডে ডিল করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথার সাথে একটা কথা কিন্তু আমি এখন একদম একমত হয়ে গেলাম। কারণ আপনি যখন আমাদের শুরু করেছেন যে টপিকটা নিয়ে যে ক্যান্সার সেল আমরা জন্মগতভাবেই বহন করি, তাহলে কিন্তু আমি বলতেই পারি যে আমি ক্যান্সার রোগীকে ট্রিটমেন্ট করি। কারণ আমি যাকে ট্রিটমেন্ট করছি তার ভিতরে অবশ্যই ক্যান্সার সেল আছে, কিন্তু সেটা বাড়ছে না কেন? কারণ সেটা হচ্ছে আমরা তাদেরকে সিম্পলি ট্রিটমেন্ট করার জন্য। এবং যদি সেটা বিক্ষিপ্ত অবস্থায় যায় সেটার কারণেও কিন্তু আমাদের কাছে সেই ট্রিটমেন্টটা আছে। তাহলে এটা কিন্তু আমরা অনায়াসে বলতে পারি যে ক্যান্সার রোগী ট্রিটমেন্ট কিন্তু আমরা অবলম্বন করে থাকছি। কিন্তু এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে আমাকে ক্যান্সার সম্পর্কে জানতে হবে, কোনটার লক্ষণ কি বহন করে সেটা আমাকে জানতে হবে, এবং তারপরে আমরা সঠিকভাবে সেই লক্ষণগুলোর উপরে পদ্ধতি গ্রহণ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা শুধু ছোট্ট একটা কোশ্চেন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করব। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আসলে রোগ হওয়ার পরে আমরা কিন্তু অনেক রোগীদেরকে ম্যানেজমেন্ট দিয়ে থাকি। একটা ওষুধ লিখে তাকে ধরিয়ে দিলাম, এতে করে কিন্তু আমার মনে হয় রোগ সারানোটা অনেকটাই আমাদের কাছে দুরূহ হয়ে যায়। আপনি কিভাবে আপনার একজন ক্যান্সার রোগীকে ট্রিটমেন্ট করার পরে তাকে কি কি ম্যানেজমেন্ট দেন, যে ম্যানেজমেন্টের ভিত্তি করে একটা রোগী সহজেই খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারে? যদি এই বিষয়টি একটু বলতেন। একদম শেষ করছেন, আমার মনে হয় না কারো কোনো রকম কোশ্চেন আছে, আমরা একদম অনুষ্ঠান শেষ করে চলে আসছি স্যার। জি। আচ্ছা, ক্যান্সার ক্ষেত্রে আমার ম্যানেজমেন্ট আমি বলি। প্রথম কথা হচ্ছে আপনাকে প্রথমত আমি ইনশিওর করি তার কিভাবে বডি ইমিউন সিস্টেমটা বৃদ্ধি হবে। এই বডি ইমিউন সিস্টেমটা বৃদ্ধি হওয়ার জন্য যে খাবারগুলো বা যে ম্যানেজমেন্ট গুলো সেটা আমি প্রথমত দিয়ে রাখি। প্রথমত দেখেন, একটা রোগীকে প্রথমত যদি আপনি খেতে দেন, তার সে শরীরে যে এনার্জি হবে বা এটিপি হবে, এটা তো শরীরকে ফাইট করার জন্য মানে যথেষ্ট হবে। যদি আপনার শরীরে এনার্জি না থাকে আপনি কার সাথে ফাইট করবেন? তার মানে এনার্জিটা হচ্ছে আপনার শরীরে ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্স যার যত বেশি হবে, তার ইমিউন সিস্টেম যার যত বেশি হবে, সে ক্যান্সার সেলকে ফাইট করতে তত বেশি পাবে। তার মানে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে হবে। গুড অ্যান্টিবডি। গুড অ্যান্টিবডি তৈরি করলে সে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে পারবে। যার যত বেশি শরীরে অ্যান্টিবডি সে তত বেশি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা রাখে। সো আমি বলব অ্যান্টিবডি বাড়ানোর জন্য বা অ্যান্টিবডি তৈরির জন্য যে খাবার বা যে ডিসিপ্লিন মেনটেন করা সেটা করলেই সে ক্যান্সার সেল থেকে সে ভালো থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। এবং এই যে স্যার আমাদের ম্যানেজমেন্ট দিল, এছাড়াও কিন্তু আমরা রোগীদেরকে তার যে কথাটা একজন লাং ক্যান্সার আসলো তাকে কি আমরা কিন্তু কখনোই বলবো না ছেলে ধূমপান থেকে বিরত থাকে। তো এরকম প্রত্যেকটা তার লক্ষণের উপরে বা তার প্রত্যেকটা ডিজিজের উপরে কিন্তু আমরা তার বিপরীতে যে সমস্যাগুলি থাকবে সেগুলো কিন্তু আমরা চেষ্টা করবো সেগুলো প্রতিহত করার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইয়াকুবুল সরকার স্যারের কাছে আজকের অনুষ্ঠানটা একটু ছোট করে রিভিউ দিতে। তারপরে আমি আমার অনুষ্ঠানটি সমাপ্তি করব।
ধন্যবাদ লাবণী আমিন এবং ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রাশেদুল হক স্যারকে। কারণ আজকে আমরা অত্যন্ত দুঃসাহসিক এই লাইভটি করেছি, কারণ আমাদেরকে অনেক আক্রমণাত্মক মন্তব্য করা হয়েছে এবং বলা হয়েছে যে আমরা রুগীকে চিকিৎসা করি, রোগকে নয়। আমরা ক্যান্সার বিশেষজ্ঞ এবং ক্যান্সারের উপর চিকিৎসা করি। এই বিষয়টা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল এবং সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে আজকে আমরা অনেকের মনে কষ্ট দিয়েছি, যা আমরা রোগ কনসেপ্টে অত্যন্ত জোরালো কথা বলি, যেটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার বিরোধী এবং আমরা অর্গাননকে মানি না। এই কথাটাকে আজকে দুটো কথা দ্বারা জবাব দিচ্ছি। এক নম্বর হলো, আমাদের দেশে বর্তমানে দুটা রোগ খুব মারাত্মকভাবে আমাদেরকে সাড়া দেয়। একটা হলো হরমোনাল ইমব্যালেন্স, আরটা হলো ক্যান্সার। আমরা যে রুগীগুলো চিকিৎসা করি, দেখুন সেই রুগীগুলোর যদি আপনার টেস্ট করে আপনার টিএসএইচের মাত্রা কম কিংবা বেশি এইটা কিছুই না জানেন, আর যে জানেন একই চিকিৎসা, আপনি রুগীকে যে লক্ষণ এবং সাইন সিমটম ওষুধ দিচ্ছেন সেটা দ্বারাই আপনার এই হরমোনের ব্যালেন্স বৃদ্ধি হচ্ছে। হাইপার আর হাইপো দুটো এই হরমোনের সমাধান কিন্তু হচ্ছে। আমাদের স্যার আজকে যে সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে ক্যান্সার আমরা জন্মগতভাবেই পাচ্ছি। আমাদের যে গ্রোথগুলো আমাদের শরীরে হচ্ছে, অস্বাভাবিক গ্রোথগুলো আবার প্রতিদিনই চিকিৎসা করতেছি, কিন্তু আজকে আমরা ক্যান্সার নাম দেওয়াতে সবাই ভরকে গেছেন। আমাদের স্যার আজকে অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন যে আমরা যখন একটা কোনো আসিলকে চিকিৎসা করি তখনও আমরা যেভাবে চিকিৎসা করি ওইটাও ক্যান্সারের চিকিৎসা। আমরা যখন কোনো জায়গায় ক্ষত হয়ে সেখানে অনেক মারাত্মকভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়, সেলের অস্বাভাবিক সেল বৃদ্ধি হয়, সেটাও আমরা ক্যান্সারের চিকিৎসা করি। ক্যান্সারের নামে যে ভয় আতঙ্ক আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার সমাজের মধ্যে রয়েছে, যে কারণে আমরা অনেক দুঃসাহসিকতার সাথে এই ক্যান্সার দুরারোগ্য রোগীটাকে চিকিৎসা দিতে পারছি না। এই বিষয়ে আমাদের স্যার যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বোঝার যদি শক্তি আমাদের হোমিওপ্যাথিক সমাজের হয়, তাহলে আজকের এই লাইভটি আমাদের সার্থক হবে। আমার অনেকগুলো উদাহরণ ছিল যে আজকের এই লাইভের মধ্যে আমরা অনেকগুলো উদাহরণ টেনে আনতে পারতাম, যে উদাহরণ দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে রোগগুলো সকল জায়গায় ব্যর্থ হয়ে আমাদের কাছে ভালো হয়। সেটা আমরা নাম যাই দেই না কেন, সেটা আমরা সকল রোগের চিকিৎসার ব্যর্থতার পরেও আমরা রিকভার করতে পারি। একটা মাত্র উদাহরণ দিচ্ছি। আমার বাবাকে বক্ষব্যাধি হাসপাতাল থেকে বলা হয়েছিল তার বক্ষে একটি কার্সিনোমা হয়েছে, যার কারণে তার মৃত্যু নিশ্চিত, 3 দিন পরে সে মারা যাবে। আমি বাসা আনার পরে আমার বাবাকে বলেছিলাম যে বাবা, তোমার জন্য কী চিকিৎসা করা যেতে পারে। তখন আমার বাবা বলেছিল যে তুমি যা বুঝো তাই করো। তাকে আমি কোনো চিকিৎসা না করে তার সিমপ্টোমেটিক্যালি তাকে শুধু থুজা অক্সিডেন্টালি দিয়েছিলাম। তার সেই জন্য সে 3 বছর একদম সুস্থ অবস্থায় গ্রামে গ্রামে ঘুরে বলতো যে আমার সেলের চিকিৎসায় আমার ক্যান্সার ভালো গেছে। আমি কি ক্যান্সার চিকিৎসা করেছিলাম? থুজা অক্সিডেন্টাল তো আপনি যেখানে সেখানে দিয়ে থাকেন। তাহলে আমার বাবা কেন এত সুস্থ হয়ে একদম সুস্থ সবলভাবে 3 দিনের গ্যারান্টি দেওয়া মৃত্যুর সেই ধকল থেকে তিনি সুস্থভাবে বেঁচেছিলেন? এরকম হাজার উদাহরণ আমার কাছে আছে, কিন্তু আজকে আমাদের এই বন্ধুদের জবাব আমাদের ছাড় দিয়েছেন, তাই সব জবাব দিতে পারছি না। আমার সময় শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য যদি উপকারে আসে এবং এই আলোচনা যদি আপনাদের কাছে সাহসের সঞ্চার হয়, দুরারোগ্য রোগের চিকিৎসার ক্ষেত্রে সাহসের সঞ্চার হয়, তাহলে আমাদের এই লাইভগুলো আমাদের সার্থক হবে। ধন্যবাদ লাবণী আমিন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সেই সাথে আমি রাষ্ট্রীয় স্যারকে আবারও অনুরোধ করছি, আমরা আবার আপনাকে চাচ্ছি, কারণ ক্যান্সার নিয়ে অনেক মত, অনেক গঠন, অনেক মতামত, আমরা সবাই একমত হতে চাই ক্যান্সার নিয়ে। এবং একটি কথা আমি আজকে না বললেই নয়, সেটা হচ্ছে যে একজন রোগী যদি আসলে হোমিওপ্যাথিকে অল্প টাকার মাধ্যমে যদি নিজেকে সে বেটার ফিল করে বা সুস্থ রাখতে পারে, তাহলে কেন নয়, কেন আমরা চিকিৎসা দেবো না তাদেরকে? কিন্তু কষ্টের বিষয় হচ্ছে অনেক রোগীরা জানেই না যে হোমিওপ্যাথিতে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। এই বার্তাটাই কিন্তু আমাদেরকে পৌঁছে দেওয়া উচিত। আমি মনে করি যে বেশি না, আমাদের বাংলাদেশে যদি মোটামুটি 100-150 জন ডাক্তারও যদি ক্যান্সারের উপরে গবেষণা করতো এবং ভালো রোগীদেরকে ম্যানেজমেন্ট দিতে পারতো বা তাদেরকে ট্রিটমেন্ট করতে পারতো, তাহলে কিন্তু আমি মনে করি যে দেশের অনেক যারা গরিব দুঃখী আছে তারা কিন্তু একটু উপকৃত হতেন এবং তারা কিন্তু অনায়াসে একটা বিশ্বাস লাভ করতেন যে হ্যাঁ, হোমিওপ্যাথিতেও কিন্তু ক্যান্সারকে ট্রিটমেন্ট করা হয়।
তাই আমি বলবো যে আমরা আজকের এই লাইভ প্রোগ্রাম আজকে আমার সাথে যারা আছেন যুক্ত আছেন এবং বরাবরই আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে কিন্তু আমরা আমাদের লাইভ প্রোগ্রামে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা শুধু এই বার্তাটা পৌঁছে দিবেন যে যেহেতু আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট, তাই আমরা কিন্তু ক্যান্সার রোগী ট্রিটমেন্টও কিন্তু হোমিওপ্যাথিতে দিয়ে থাকি এবং রোগীকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। যেহেতু ক্যান্সার রোগ কখনোই ভালো করা সম্ভব নয়, শুধুমাত্র এটাকে আমরা ম্যানেজমেন্ট দ্বারা রাখতে পারি। তাই আমরা অবশ্যই চেষ্টা করবো ক্যান্সার একজন রোগীকে খুব সহজে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আরেকটি বার্তা আমি এখানে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা কাকে দেখতে চাচ্ছেন আমাদের বিওএইচএফ এর লাইভে, কি সাবজেক্ট নিয়ে দিতে চাচ্ছেন। যদি আপনাদের ব্যক্তিগত কোনো ডাক্তার থাকে, যে ডাক্তারকে আপনারা পছন্দ করছেন বা ভালোবাসছেন বা যাকে আপনারা মনে করছেন যে সে হয়তো এই প্রশ্নের বা এই সাবজেক্টের উপরে লাইভে যদি কিছু বলতে পারেন তাহলে তো আপনি উপকৃত হবেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব বাংলাদেশ এবং ভারতের যে ডাক্তারই হোক না কেন তাকে আমাদের এই বিওএইচএফ স্টুডিওতে উপস্থিত করতে, এবং আপনার পছন্দের সাবজেক্ট নিয়ে কিন্তু তিনি কথা বলবেন আমাদের স্টুডিওতে। এবং এর সাথে আমি আরেকটি বার্তা দিচ্ছি যে আমরা খুব শিগগিরই বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য কিছু ডাক্তার সবাই একসাথে মিলে আরেকটি লাইভ প্রোগ্রাম করতে চাচ্ছি। প্রোগ্রামটির বিষয়বস্তু হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতায় হোমিওপ্যাথিক চিকিৎসা। যে কথাটি স্যার অলরেডি আগে বললেন যে আমাদের বর্তমান সমস্যায় ক্যান্সার এবং হরমোনাল এই দুটা কিন্তু অনেক বেশি রোগী আছে। তাই আমরা আগামীতে এই সাবজেক্টের উপরে বাংলাদেশ এবং ভারতের ডাক্তারদের নিয়ে একসাথে বসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন এবং বিওএইচএফ এর পাশে থাকবেন। এই কথা ব্যক্ত করে আমি আজকের মতো আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটা এখানে শেষ করছি, এবং আমার পক্ষ থেকে স্যারকে আবারও অনেক অনেক অভিনন্দন। এত ব্যস্ততার মাঝে উনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য স্যারকে রইল, স্যারের প্রতি রইল বুক ভরা দোয়া এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে।